বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের লাল সবুজ উন্মেষ প্রাণীবিজ্ঞান দাগানো বইতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ। তো তোমাদের যে জিনিসগুলা, যে লাল সবুজ দাগানো বইটা কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে তোমরা পরীক্ষায় কোয়েশ্চেন গুলো ভালোভাবে ধরতে পারবা, ভালোভাবে অ্যান্সার করতে পারবা, একটা জায়গা থেকে কিভাবে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমরা তোমাদের এক্সট্রা সিলেবাসের একটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মানব শারীরতত্ত্ব, চলন এবং অঙ্গ চালনা। খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইনফিনিটি স্টার একটা টপিক্স, যেটা থেকে তোমার কোয়েশ্চেন ধরে নাও, যদি তোমাদের এক্সট্রা সিলেবাস পরীক্ষায় থাকে অবশ্যই ইনশাল্লাহ পাবা কোয়েশ্চেন। হ্যাঁ, মানে মিনিমাম দুইটা তিনটা চারটাও পেতে পারো, মানে এতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন খেয়াল করো, যেটা সেটা হচ্ছে আমরা চলে আসি এই চ্যাপ্টার থেকে। তেমন যে তোমার একটা জিনিসই মানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভ্রূণীয় কোন স্তর থেকে মানব কঙ্কালতন্ত্র আসছে, সেটা পরীক্ষা আসতে পারে। তাহলে তোমার কোন স্তর থেকে, দেখো যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে তোমার আসছে হচ্ছে মানব কঙ্কালতন্ত্র। তারপরে খেয়াল করো যে কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস কি কি আছে। তিনটা কঙ্কাল তন্ত্র আসতে পারে নিচের কোনটা কঙ্কালতন্ত্রের ভাগ বা ভাগ নয়। বহিঃকঙ্কাল, অন্তকঙ্কাল, একটা স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল বলি। এখন আজকে আমরা যেটা নিই বহিঃকঙ্কাল, উদাহরণ কি কি তোমরা সবাই জানো, আমাদের যে বাইরের পার্ট, নখ, দাঁত, লোম, এগুলাকে বলা হয় বহিঃকঙ্কালের পার্ট। আসতে পারে যে কোনটা বহিঃকঙ্কালের অংশ বা অংশ নয়। তারপর অন্তকঙ্কাল, যে আমাদের যে কঙ্কাল বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে এই অন্তকঙ্কাল, অর্থাৎ একটা হচ্ছে অক্ষীয় আর একটা হচ্ছে কি উপাঙ্গীয়। অক্ষীয় আর উপাঙ্গীয়। তার অক্ষ মানে কি, আমাদের বডির মাঝখানে বরাবর যে হাড্ডিগুলো থাকে। আর উপাঙ্গীয় মানে কি, আমাদের চারপাশে যেগুলো থাকে, অর্থাৎ অস্থি, তরুণাস্থি, হ্যাঁ, লিগামেন্ট, হ্যাঁ, তারপর তোমার টেন্ডন, এগুলাকে মিলে আমরা বলি অন্তকঙ্কাল। আর স্প্লেঙ্কিনিক কঙ্কালের মধ্যে কি আছে, আমাদের যে ল্যারিংস এর মধ্যে কি থাকে, তরুণাস্থি, ট্রাকিয়া, হ্যাঁ, ব্রঙ্কাই, এগুলাকে বলে স্প্লেঙ্কনিক কঙ্কালের পার্ট বলা হয়। তারপর আসো কঙ্কাল তন্ত্রের কাজ। খেয়াল করো কঙ্কাল তন্ত্রের কাজের মধ্যে কি কি আছে। তো যান্ত্রিক কাজ আর একটা শারীরবৃত্তিক কাজ বলি। আসতে পারে যান্ত্রিক, কঙ্কাল তন্ত্রের কাজ নিচের কোনটা বা কোনটা। হ্যাঁ, যান্ত্রিক কাজ কি কি, তাহলে দৈহিক কাঠামো গঠন, সুরক্ষা, সংযোগ, জাস্ট নামগুলো পড়া, চলন, ভারবহন। আর শারীরবৃত্তিক কাজ, এগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ আসতে পারে পরীক্ষায় যে রক্ত কণিকা উৎপাদন করে কে, আমাদের যে কঙ্কাল। তারপর তোমার হচ্ছে এখানে দেখো যে অস্থি মজ্জা থেকে প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ লোহিত কণিকা সৃষ্টি হয়। তারপর আসতে পারে তোমার আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস শ্রবণে সাহায্য করে কে, তোমার কঙ্কাল। কারণ আমাদের মধ্যকর্ণের মধ্যে কি আছে, কর্ণাস্থি, অস্থি আছে। রোগ প্রতিরোধে সাহায্য করে কে। তারপর তোমার যে খনিজ লবণ সঞ্চয় করতে সাহায্য করে কে। চাপ এবং আয়নিক সমতা রক্ষাতেও সাহায্য করে কে, তোমার হচ্ছে এই কঙ্কাল। খেয়াল করো, যেটা শারীরবৃত্তীয় কাজ, যে নিঃশ্বাস প্রশ্বাস শ্রবণে সাহায্য করে কে, এই তোমার কং হ্যাঁ, কঙ্কালের একটা ভূমিকা আছে। তার কারণ আমরা বলতে নিঃশ্বাস প্রশ্বাস কিভাবে সাহায্য করে, আমাদের যে বুকের মধ্যে কি আছে, হাড্ডি গুলো আছে, সেগুলো সাহায্য করবে। আমাদের যে কানের ভিতরে কি অস্থি আছে, সেগুলো সাহায্য করবে। তারপর রোগ প্রতিরোধ, তো যে রোগ প্রতিরোধও সাহায্য করবে কি, তোমার এই কঙ্কাল। তারপর তোমার খনিজ লবণ সঞ্চয়, চাপ এবং আয়নিক সমতা রক্ষা, হরমোনাল নিয়ন্ত্রণ, হ্যাঁ, যে অস্থিকোষ থেকে একটা হরমোন আসে অস্টিওক্যালসিন। অস্টিওক্যালসিন একটা হরমোন আসে, সেটা তোমার এরকম কঙ্কাল তন্ত্রের কাজে সাহায্য করে, মানে আমাদের যে তোমার এটা একটা কঙ্কাল তন্ত্রের ভূমিকা, যে হরমোনাল নিয়ন্ত্রণ। ওকে, তারপর যেটা তোমার চিনি এবং চর্বির নিয়ন্ত্রণ করে। তারপর রাসায়নিক শক্তি, তারপর রাসায়নিক শক্তি তো সাহায্য করে কি, তোমার এই কঙ্কালটা সাহায্য করে। তারপর খেয়াল করো কঙ্কাল তন্ত্রের উপাদান। কঙ্কাল তন্ত্রের উপাদান কি কি আছে, খেয়াল করো কঙ্কাল তন্ত্রে তোমার যে 5 ধরনের উপাদান আছে। হ্যাঁ, কঙ্কাল তন্ত্রের উপাদান তোমার যে অস্থি,
কোমলাস্থি বা তরুণাস্থি। তারপর তোমার হচ্ছে লিগামেন্ট, টেন্ডন, অস্থি সন্ধি। কোশ্চেন আসতে পারে যে মানুষের যে কঙ্কাল তন্ত্রের উপাদান নিচের কোনটা বা কোনটা নয়। অস্থি মানে আমরা হাড্ডি যেটাকে বুঝি, কোমলাস্থি বা তরুণাস্থি মানে নরম হাড় যেটাকে বলি, যেমন আমাদের নাকের মধ্যে থাকে, আমাদের কানের মধ্যে থাকে, আমাদের, হ্যাঁ, এগুলাকে বলি কোমলাস্থি বা তরুণাস্থি। তো খেয়াল করো লিগামেন্ট, লিগামেন্ট মানে কি? লিগামেন্ট হচ্ছে অস্থির সাথে অস্থিকে কানেক্ট করে, মনে রাখবা। তাহলে আসতে পারে অস্থির সাথে অস্থিকে কে কানেক্ট করে, তাহলে মনে রাখবা এটা লিগামেন্ট। তারপর আমরা জানি আমাদের যে মাংসগুলা অস্থির সাথে যুক্ত থাকে। কোশ্চেন আসতে পারে যে অস্থির সাথে মাংসকে, যে অস্থির সাথে পেশিকে যুক্ত করে কে? অস্থি প্লাস পেশি, অস্থির সাথে পেশিকে যুক্ত করবে কে? টেন্ডন। তারপর খেয়াল করো অস্থি সন্ধি। অস্থি সন্ধি মানে হচ্ছে কি? আমাদের জয়েন্ট গুলো যেটাকে বুঝি, আমাদের যেমন কবজির মধ্যে জয়েন্ট আছে, কনুইর মধ্যে জয়েন্ট আছে, কাঁধের মধ্যে জয়েন্ট, এগুলো অস্থি সন্ধি বলি। তারপরে আসো যে আসতে পারে যে মানুষের মানে একজন মানে মানে একটা সদ্য জন্মগ্রহণ করা মানুষের কতগুলো অস্থি থাকে? তাহলে অ্যান্সার 30টা, সরি 300টা। যে মানব শিশুর মধ্যে কতগুলো অস্থি থাকে? 300টা। যদি কোশ্চেন দেয় যে মানব মানে একজন পূর্ণবয়স্ক মানুষের মধ্যে কতগুলো অস্থি থাকে, তাহলে অ্যান্সার হবে কি 206টি। খুবই খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। তাহলে মানব কঙ্কালতন্ত্রে যে আমরা কঙ্কালতন্ত্র, তাহলে 206টা অস্থি নিয়ে তোমাকে পড়তে হবে। তাহলে যেটা তাহলে প্রথম কোশ্চেন যেটা, মানুষের একজন মানুষের বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটি অস্থি থাকে? তাহলে 206টি অস্থি। তাহলে মানব কঙ্কালতন্ত্র দুই ভাগ, একটা হচ্ছে অক্ষীয় আর একটা উপাঙ্গীয়। অক্ষীয় মানে কি? একদম বডির মাঝখান বরাবর, মানে আমাদের মাথা থেকে শুরু করে মুখ, তারপর আমাদের বক্ষপিঞ্জর, তারপর আমাদের মেরুদণ্ড। তাহলে দেখো কি কি পার্ট আছে, দেখো এই যে বললাম করোটি, এই করোটি হচ্ছে আমার মস্তিষ্ক, আমার মুখ মিলে। তাহলে করোটি মানে দুইটা জিনিস, মানে আমাদের মুখমণ্ডল এবং মাথাকে মিন করে। আর মেরুদণ্ড হচ্ছে একদম পিছন দিকে, বুকের মাঝখান বরাবর, আমাদের যে পিঠের মাঝখান বরাবর। আর বক্ষপিঞ্জর হচ্ছে বুকের সামনের দিকে যে অস্থিগুলো থাকে। তাহলে প্রথম কথা তোমাকে মনে রাখতে হবে, আসতে পারে অক্ষী কঙ্কাল সংখ্যা কয়টি? 80টি, 126টি, 29টি, 26টি। তাহলে অ্যান্সার হবে কি 80টি। আসতে উপাঙ্গীয় কঙ্কাল কয়টি? 126টি। তারপর যেটা কোয়েশ্চেন আসতে পারে যে অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কালের মধ্যে তোমার দেখো যে কয় কয় ধরনের অস্থি পাই? 3 ধরনের, করোটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জ। তারপরে দেখো করোটি কয়টা আছে? 29টা। খুবই খুব ইম্পর্টেন্ট আসে যে মানুষের করোটির অস্থির সংখ্যা কয়টা? 29টা। করোটি কয়টা? 29টা। তারপরে তোমার কোয়েশ্চেন আসে যে মেরুদণ্ডের অস্থি কয়টা? 26টা। আবার আসে বক্ষপিঞ্জের অস্থি কয়টা? 25টা। তারপরে খেয়াল কর করোটির মধ্যে আবার 4টা ভাগ আছে। করোটির মধ্যে আছে করোটিকা। তাহলে করোটি আর করোটিকার মধ্যে প্যাচ লাগানো যাবে না, যাবে না। কারণ করোটি হচ্ছে বললাম পুরো জিনিসটা মিলে, মাথা মুখমণ্ডল মিলে। আর করোটিকা হচ্ছে শুধু মাথা। করোটিকা মানে শুধু মাথাকে মিন করে। তাহলে করোটিকার অস্থি কয়টা? 8টা। মুখমণ্ডল অস্থি থাকে কয়টা? 14টা। কানের ভিতরে দুই কান মিলে অস্থি কয়টা? 6টা। হাইওয়েড অস্থি গলার ভিতর দিকে থাকে কয়টা? একটা, যেটা দেখতে কিন্তু ইউ শেপ। এই হাইওয়েড অস্থি দেখতে ইউর মতো। তাহলে আমার হয়ে গেল। আসতে পারে করোটিকা কয়টা? করোটি কয়টা? করোটি আর করোটির প্যাচ লাগানো যাবে না। করোটি হচ্ছে 29টা, করোটিকা হচ্ছে 8টা। করোটিকা 8টা, মুখমণ্ডল 14টা, কর্ণাস্থি 6টা, হাইওয়েড আছে একটা। তারপরে খেয়াল করো যে মেরুদণ্ড, মেরুদণ্ড খেয়াল করো যে মেরুদণ্ডের মধ্যে যে 26টা অস্থি আছে। মেরুদণ্ড 26টার মধ্যে কি কি আছে দেখো? সার্ভাইকাল বা গ্রীবাদেশীয়। আর একটা বাংলা নামও মনে রাখতে, নিচে মনে রাখো। সার্ভাইকাল মানে কি? গ্রীবা, ঘাড়। সার্ভাইকালের মেরু কষ্টরেখা থাকে কয়টা বা অস্থি থাকে কয়টা? 7টা। সার্ভাইকাল 7 মনে রাখবা। থোরাসিক একটা নাম কি? বক্ষদেশীয়। থোরাসিক বা বক্ষদেশীয়, বক্ষ ব 12 বার, থোরাসিক T12 মনে রাখবা। লাম্বার, লাম্বার বা কটিদেশীয়, লাম্বার বা কটিদেশীয় কোমর হচ্ছে 5টা। স্যাক্রাল, স্যাক্রাল বা শ্রোণীদেশীয় কয়টা? একটা। কক্কিজিয়াল বা কক্কিক্স হচ্ছে কয়টা? একটা। তাহলে পূর্ণবয়স্ক মানুষে আমরা মনে রাখি 26 বছর বয়সে 26টা। সার্ভাইকাল 7, থোরাসিক বা বক্ষদেশীয় 12, লাম্বার 5টা, স্যাক্রাল একটা, কক্কিক্স একটা। তারপর বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জরে কয়টা আছে দেখো? 25টা। বক্ষপিঞ্জরে কয়টা আছে দেখো? 25টা। তার 25টার মধ্যে তুমি মনে রাখবা যে এখানে পাঁজর যেটাকে বলি, হ্যাঁ, বুকের পাঁজর, বুকের পাঁজর 24টা। হ্যাঁ, আমরা পরশুকা বলি, বুকের পাঁজরকে বলে পরশুকা। তাহলে পরশুকের মধ্যে আছে 24টা। আর বুকের সামনে মাঝখান বরাবর আছে কি? স্টারনাম। তাহলে পাঁজরে 24টা, স্টারনামে একটা।
তারপরে খেয়াল করো যে তাহলে এটা তোমার মনে রাখতে হবে তোমার যে কোনটা কতটা, আমরা বলে ফেললাম। তাহলে আসতে পারি স্টার্নাম মস্তিষ্ক সংখ্যা কয়টা? একটা। তো আসতে অংশের পার্ট, এটা কি করটির পার্ট, নাকি মেরুদণ্ডের পার্ট, নাকি বক্ষমঞ্জের পার্ট, নাকি তোমার উপাঙ্গিক কঙ্কালের পার্ট? এইভাবে কোশ্চেন গুলো কিন্তু বিভিন্ন ভাবে কোশ্চেন গুলো দিতে পারে। এখান থেকে অস্থিগুলার কোনটার সংখ্যা কত খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে আসতে পারে বক্ষপিঞ্জের অস্থি সংখ্যা কয়টা, মেরুদণ্ডের অস্থি কয়টা, করটির অস্থি কয়টা, এভাবে কোশ্চেন গুলো দিতে পারে। তারপরে খেয়াল করো উপাঙ্গীয় কঙ্কাল কয়টা? 126টা, চারটা ভাগে ভাগ করছি। একটা বক্ষ অস্থি চক্র চারটা, বাহু ও সাইড, পা ও সাইড, 60 60 120। বক্ষ অস্থি চক্রে 4, শ্রোণী অস্থি চক্রে 2, তাহলে এইভাবে হলো টোটাল 126টি অস্থি। তাহলে বক্ষ অস্থি চক্র 4, বাহু 60, পা 60, শ্রোণী 2, তাহলে টোটাল 126টি। তারপরে খেয়াল করো যেটা সেটা হচ্ছে, এখন আসতে পারে বক্ষ অস্থি চক্র যে 4টি, বক্ষ অস্থি চক্রের অংশ নিচের কোনটা বা কোনটা নয় এভাবে দিতে পারে। দেখো চারটা মধ্যে স্ক্যাপুলা আছে দুইটা, স্ক্যাপুলা থাকে কই? আমাদের যে যে হাত আছে, হ্যাঁ, হাতের পিছন দিকে, আমাদের কাঁধ সন্ধিটা বলি না, কাঁধের পিছন দিকে থাকে হচ্ছে তোমার স্ক্যাপুলা। আর ক্লেভিকল থাকে কই? আমাদের গলার নিচে, গলার নিচে ক্লেভিকল থাকে। তাহলে গলার নিচে তোমার দুই পাশে দুটো করে ক্লেভিকল থাকে। তারপর তোমার বাহু 60টা, তাহলে হিউমেরাস 2টা, রেডিয়াস 2টা, আলনা 2টা, কার্পাল 16টা, মেটাকার্পাল 10টা, ফ্যালাঞ্জাস 28টা। খুবই প্রত্যেকটা কথা মনে রাখতে হবে। হিউমেরাস কোন দিকে থাকে? আমাদের হাতের হাতের উপরের দিকে, কাঁধ থেকে কনুই পর্যন্ত, এটাকে বলে হিউমেরাস, দুই পাশে 2টা। রেডিয়াস হচ্ছে কনুই থেকে কবজি পর্যন্ত, তাহলে রেডিয়াস 2টা, আলনাও 2টা। মনে রাখবা এখানে তোমার দাঁড়াইলে রেডিয়াস থাকে কোন দিকে? মনে রাখবা রেডিয়াস থাকে হচ্ছে বাইরের দিকে, আলনা থাকে ভিতরের দিকে। তারপর কার্পাল, যে দুই হাতের কবজির মধ্যে, কার্পাল 8 8 করে 16টা, কার্পাল দুই হাতে কবজির মধ্যে 8 8 16টা। আর মেটাকার্পাল আঙ্গুলের অপোজিটে 10টা থাকে, হ্যাঁ, 5 5 করে। আর ফ্যালাঞ্জেস হচ্ছে আঙ্গুলের মধ্যে ছোট ছোট অস্থি থাকে, নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। এক হাতে 14টা করে, দুই হাতে 28টা। খুবই খুব ইম্পর্টেন্ট। শ্রোণী চক্র কয়টা? সংখ্যাটা সবার আগে 2টা। শ্রোণী চক্র 2টা, দুই পাশে কি গঠন করে? হিপ বোন বা ইনোমিনেট। তোমরা জানো ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, তিনটা অস্থি মিলে, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস তিনটা অস্থি মিলে একটা ইনোমিনেট বা হিপ বোন গঠন করে, আবার ঠিক সেম পা, হচ্ছে তোমার 60টা। মনে রাখবো তাহলে হিপ বোন কয়টা জিনিস মিলে? 3টা জিনিস মিলে। ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। আসতে পারে হিপ বোনের অংশ নিচের কোনটা বা কোনটা নয়? ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, আরটা দিয়ে ধরো তোমার ক্লেভিকল, তাহলে অ্যান্সার হবে ক্লেভিকল। তাহলে শ্রোণী তোমার কি বলে যে হিপ বোনের অংশ যে 3টা, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। পায়ের মধ্যে হচ্ছে কয়টা? প্রথম কথা মনে রাখতো 60টা। কি কি আছে? ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। হাতের সাথে মিলাও, ফিমার কোনটা? আমাদের যে পায়ের, হ্যাঁ, পায়ের আমরা যেটা কি বলি, উরু সন্ধি বলি, উরু থেকে আমাদের হাঁটু সন্ধি পর্যন্ত থাকে ফিমার, দুই পাশে 2টা। বলা হয় মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। আসে কোশ্চেনে, মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। তারপর প্যাটেলা হচ্ছে আমাদের হাঁটুর সন্ধিগুলা, হাঁটুর বাটি যেটাকে বলি, হাঁটুর বাটিগুলার নাম হচ্ছে কি? প্যাটেলা। হাঁটুর বাটি বলা হয় প্যাটেলা, দুই পাশে দুই হাঁটুতে 2টা। ফিবুলা দেখো হাঁটু থেকে শুরু করে আমাদের যে গোড়ালি বলি, পায়ের গোড়ালি পর্যন্ত, এটাকে বলা হয় কি? টিবিয়া বলা হয়। তাহলে টিবিয়া যেটা আমরা হাত দিয়ে বুঝতে পারি, হ্যাঁ, হাত দিলে বুঝতে পারবো টিবিয়া। আর ফিবুলা হচ্ছে কি? ফিবুলা হচ্ছে টিবিয়া, যে আমাদের মাংসের ভিতর দিকে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ফিবুলা। টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। টার্সাল হচ্ছে 14, মেটাটার্সাল হচ্ছে 10, আর ফ্যালাঞ্জেস হচ্ছে 28। পায়ের আঙ্গুলের মধ্যেও থাকে 28টা, হাতের আঙ্গুলের মধ্যেও থাকে 28টা হাড্ডি, ছোট ছোট ফ্যালাঞ্জেস বলি। দেখি দুই হাত মিলে, দুই পা মিলে, দুই পায়ের আঙ্গুল মিলে। মেটাকার্পালও 10টা, মেটাটার্সালও 10টা। কিন্তু দেখো কার্পাল 14টা, কিন্তু টার্সাল কিন্তু কার্পাল 16টা, কিন্তু টার্সাল 14টা। তাহলে এবার মিলাই মিলাই করতে হবে কোনটা কার্পাল কয়টা, টার্সাল কয়টা, তোমার টিবিয়া কয়টা, ফিবুলা কয়টা, এইভাবে তোমার বিভিন্ন ভাবে কোশ্চেন গুলো দেয়। তাহলে এখান থেকে আমরা মেইন কথাগুলো যেগুলো তোমার পরীক্ষায় আসবেই বা আসতেই পারে সেগুলো পড়াই দিলাম। তারপর দেখো করটিকার অস্থি কয়টা? আমরা জানি 8টা। করটিকার অস্থি 8টা মনে রাখবা স্টেপ অফ দিয়ে, স্টেপ অফ। অ্যাস্তে হচ্ছে
স্ফেনয়েড, টি তে হচ্ছে টেম্পোরাল, ই তে হচ্ছে অ্যাথময়েড, পি তে হচ্ছে প্যারাইটাল, ও তে অক্সিপিটাল, এফ তে ফ্রন্টাল। তাহলে স্টেপ অফ দিয়ে মনে রাখবা এই 8টা অস্থির নাম আসে। নিচের কোনটা করটিকার অস্থি বা অস্থি নয়, বা নিচের কোনটা মুখমণ্ডলীয় অস্থি বা অস্থি নয়। তার মধ্যে দেখো দুইটা হচ্ছে জোড়া, প্যারাইটাল দুইটা আর টেম্পোরাল দুইটা, বাকিগুলো সব একটা করে, এইভাবে টোটাল 8টা। তাহলে স্টেপ অফ দিয়ে আমরা মনে রাখবো কি করটিকার অস্থিগুলা। তারপর যেটা বললাম তোমার যে প্যারাইটাল হচ্ছে দুইটা আসতে পারে, যে করটিকার অস্থির মধ্যে করটিকার অস্থির জোড়া অস্থি কোনটা, জোড়া অস্থি মানে দুইটা করে থাকে কোনটা, দুইটা করে থাকে হচ্ছে প্যারাইটাল আর টেম্পোরাল, আর বাকিগুলো সব সিঙ্গেল। তারপরে খেয়াল করো যে মুখমণ্ডলীয় অস্থি, খুব ইম্পর্টেন্ট, আসতে পারে মুখমণ্ডলীয় অস্থি। যে মুখমণ্ডলীয় অস্থি কোনগুলা, হ্যাঁ মুখমণ্ডলীয় অস্থি নিচের কোনটা সেটা তোমার খেয়াল রাখতে হবে। আসো যে মুখমণ্ডলীয় অস্থি একটু খেয়াল করো, যে ম্যাক্সিলা ম্যান্ডিবল জায়গাটার নাম মনে রাখতে হবে। আমরা মনে রাখি মামার জানালায় ভ্রমর পাই, মামার জানালায় ভ্রমর পাই, এটা দিয়ে আমরা মনে রাখবো মামার জানালায় ভ্রমর পাই। মামাতে ম্যাক্সিলা, আরেক মতে ম্যান্ডিবল, জতে জাইগোমেটিক, নতে নেশাল, লতে ল্যাক্রিমাল, ভ্রমরতে ভোমার, পথে হচ্ছে প্যালেটাইন, ইতে হচ্ছে ইনফেরিয়র নেশাল কঙ্কা। মামার জানালায় ভ্রমর পাই, এটা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে তোমার এই 14টা অস্থির নাম। তার মধ্যে মনে রাখবা এখানে বেশিরভাগ হচ্ছে সিঙ্গেল, ম্যান্ডিবল থাকে একটা আর ভোমার থাকে একটা, বাকিগুলো সব ডাবল করে। তাহলে তোমার মনে রাখতে হবে সিঙ্গেল কয়টা, এখানে দুইটা। আর করটিকার ক্ষেত্রে কি ছিল, ডাবল ছিল বেশিরভাগ, সরি সিঙ্গেল ছিল বেশি, ডাবল হলো দুইটা। আর মুখমণ্ডলীয় অস্থির মধ্যে সিঙ্গেল কম ডাবল বেশি, তাহলে সিঙ্গেল দুইটা মনে রাখবা। তাহলে বাকিগুলো ম্যান্ডিবল হচ্ছে একটা, তোমার ভোমার হচ্ছে একটা। আসে তোমার যে ম্যান্ডিবলটা শেপ কিরকম, বলো ম্যান্ডিবল ইউ শেপ, ভোমারও ইউ শেপ, ম্যান্ডিবল ইউ শেপ, এটা পরীক্ষা আসে যে নিচের কোনটা ইউ আকৃতির হাড্ডি বা ইউ আকৃতির অস্থি, বা আসতে পারে নিচের কোনটা ইউ আকৃতির মুখমণ্ডলীয় অস্থি। 4টা অপশন দিয়ে দিল, তার অ্যান্সার হবে ম্যান্ডিবল। কর্নাস্থি দুই কানে থাকে, মিস দিয়ে আমরা মনে রাখি মিস, ম্যালিয়াস ইনকাস স্টেপিস, মিস দিয়ে মনে রাখবো ম্যালিয়াস ইনকাস, আরটা মনে রাখবো কি স্টেপিস, এই দুইটা মনে রাখবো। এই তোমার 3 জোড়া মনে রাখবো, ওকে। তারপর আসো হাইওয়েড, হাইওয়েডটা খেয়াল করো, হাইওয়েড থাকবে কয়টা, একটাই, হাইওয়েড একটাই, এবং হাইওয়েডও কি শেপ, ইউ শেপ। এই 29টা অস্থির নাম তাহলে মনে রাখতে হবে। আর সে নিচের কোনটা কর্ণাস্থি বা কর্ণাস্থি না, তারপরে মনে রাখবা স্টেপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, মানব দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার, আর সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, স্টেপিস। যেখানে ক্ষুদ্রতম সেখানে বৃহত্তম মনে রাখতে হবে। কোশ্চেনগুলো যেটা বললাম, নিচের কোনটা করটিকার অস্থি বা অস্থি নয়, কোশ্চেন আসে নিচের কোনটা মুখমণ্ডলীয় অস্থি বা অস্থি নয়, বা নিচের কোনটা কর্ণাস্থি বা কর্ণাস্থি ভাবে কোশ্চেন দিয়ে দিবে, খুবই প্যাচা প্যাচা কোশ্চেন দিবে। মেরুদণ্ড আমরা অলরেডি পড়ছি, হ্যাঁ টোটাল 26টা। বক্ষপিঞ্জর আমরা অলরেডি জানি, হ্যাঁ পরশুকা প্রতি পাশে 12টা করে, দুই পাশ মিলে কয়টা, 24টা, 24-এর এক কত, 25, 24-এর এক মিলে 25। তাহলে এই হচ্ছে তোমার অক্ষিক কঙ্কাল। অক্ষিক কঙ্কাল ভালোগুলো মনে রাখলে, অক্ষিক কঙ্কাল ছাড়া বাকিগুলা যেটা মানে অক্ষিক দেখো আমাদের বডির ঠিক মাঝখান বরাবর যেগুলা, অক্ষ ছাড়া বাকি দুই পাশে যেগুলো, সেগুলোকে আমরা বলবো কি বলো, উপাঙ্গীয় কঙ্কাল বলবো। তাহলে এখন আসো উপাঙ্গীয় কঙ্কাল কি আছে। একটা হচ্ছে বক্ষ অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র, আর পা। বক্ষতে আমরা আগে পড়ে স্ক্যাপুলা, ক্লেভিকল, বাহু আমরা পড়ে আসলাম, কোনটা কতগুলা থাকে, 60টা, টোটাল মিলে 60টা। শ্রোণীয় যে বলছিলাম দেখো, যে ইলিয়াম ইসচিয়াম পিউবিস, দেখো 3টা হাড্ডি মিলে একটা হিপ বোন। তাহলে ডান পাশের ইলিয়াম ইসচিয়াম পিউবিস মিলে 3টা মিলে একটা হিপ বোন, আবার বাম পাশের ইলিয়াম ইসচিয়াম পিউবিস মিলে একটা। তাহলে এইভাবে তোমার হয় হচ্ছে তোমার তোমার দুইটা হিপ বোন। তাহলে হিপ বোন কয়টা, দুইটা কোশ্চেন আসতে পারে। আবার আসতে হিপ বোন নিচের, হিপ বোনের অংশ নিচের কোনটা বা কোনটা নয়। পায়ের মতো খেয়াল করো সেম, ফিমা, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, টার্সাল, মেটাফ্যালাঞ্জাস, কোনটা কতগুলা থাকে। ফিমার ফিমার দুইটা, টিবিয়া দুইটা, ফিবুলা দুইটা, প্যাটেলা দুইটা, হ্যাঁ টার্সাল কয়টা, মেটাটার্সাল কয়টা, ফ্যালাঞ্জাস কয়টা। তাহলে এইভাবে তোমার পড়তে হবে কোনটা কতগুলা থাকে। তাহলে এই ছবি তুমি দেখো কোনটা কি। দেখো আমাদের বলছিলাম যে মুখমণ্ডল, মাথার অস্থি প্লাস মুখমণ্ডল সব মিলে করটি। দেখো এই ক্লেভিকল বলছিলাম আমাদের যে, হ্যাঁ খেয়াল করো আমাদের যে আমাদের এটার নাম কি, তোমার আমাদের যে গলার নিচে, হ্যাঁ দুই পাশে দুটো ক্লেভিকল থাকে, পিছন দিকে থাকে স্ক্যাপুলা। তারপরে এই যে মাঝখানেরটার নাম হচ্ছে স্টারনাম, দুই পাশে থাকে পরশুকা,
তারপরে এই দেখো এটার নাম হচ্ছে হিউমেরাস। তারপরে তোমার রেডিয়াস আলনা, হ্যাঁ দেখো এই রেডিয়াস এই আলনা। কার্পাল কবজির মধ্যে থাকে, মেটাকার্পাল হাতের, হ্যাঁ আমাদের হাতের আঙ্গুলের অপোজিটে বা হাতের তালু বলি না, তালুর অপোজিটে যেগুলা, ফ্যালাঞ্জাস আঙ্গুলের মধ্যে। আর ইলিয়াম, ইসচিয়াম, ফিউবিস তিনটা মিলে হয় হিপ বোন হয় প্রতি পাশের। তবে দেখো প্যাটেলা বলছিলাম, হাঁটুর মধ্যে থাকে প্যাটেলা, কোনটা কই থাকে অবস্থানগুলো খেয়াল করো। টিবিয়া, টিবিয়া হচ্ছে মোটা বড় টিবিয়া, আর ছোটটার নাম হচ্ছে ফিবুলা। তো টিবিয়া আমরা যেটা হাঁটুর নিচে হাত দিলে বুঝতে পারবা মোটা একটা হাড্ডি, এটার নাম হচ্ছে টিবিয়া, আর ছোটটা হচ্ছে ফিবুলা। গোড়ালির অস্থি কি টার্সাল, আর কার্পালের অপোজিট কি মেটাটার্সাল, আর আঙ্গুলগুলো ফ্যালাঞ্জিস বলি। তাহলে দেখো তুমি এখান থেকে ছবিগুলো দেখবা কোনটা দেখো ইলিয়াম, কোনটা দেখো যে এটা আমরা কোমরে হাত দেওয়া মানে ইলিয়ামে হাত দেওয়া, মনে রাখবা কোমরে হাত দেওয়া মানে ইলিয়ামে হাত দেওয়া, ইলিয়াম, হ্যাঁ তো এবার একটু মনে রাখবা। তারপর দেখো এখানে তুমি আরো স্পেসিফিক কোনটা কই থাকে এগুলো একটু মনে রাখতে পারো। দেখো ফ্রন্টাল থাকে সামনে, দেখো কপালের অস্থিকে বলে ফ্রন্টাল। আসতে পারে কপালের অস্থির নাম কি, ফ্রন্টাল বলি কপালের অস্থির নাম। ওকে, দুই পাশে দুইটা প্যারাইটাল, টেম্পোরাল থাকে কানের উপরে থাকে, দেখো কানের উপরে দুই পাশে দুইটা। আরে দেখো ম্যান্ডিবল নিচে, হ্যাঁ ইউ আকৃতির, এবং আসে করটির মধ্যে একমাত্র নরনক্ষম কোনটা। আমরা যে করটির যে 29টা অস্থি পড়লাম, এই করটির মধ্যে একমাত্র নরনক্ষমকে, একমাত্র নরনক্ষম বা নড়তে পারে হচ্ছে কে, ম্যান্ডিবল। একমাত্র নরনক্ষম হচ্ছে ম্যান্ডিবল, একমাত্র নরনক্ষম হচ্ছে ম্যান্ডিবল। তারপর আসো অক্সিপিটাল আসতে পারে ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম কোন অস্থিতে থাকে, ফোরামেন ম্যাগনাম পাওয়া যায় অক্সিপিটাল অস্থিতে। তারপরে আসো এই যে হাইওয়েড অস্থি, আমরা তাহলে বাকিগুলা দেখো লাগবে কারণ বলছি এগুলা আর কিছু বলার নাই। মনে রাখবা যদি আসে মেরুদণ্ডের মধ্যে অস্থি কয়টা, মনে রাখবা মেরুদণ্ডের অস্থি হচ্ছে 33টা। নর্মালি মনে রাখবা 33টা, বাট পূর্ণ বয়সে কয়টা 26টা। মনে রাখবা 26 বছর বয়সে 26টা, তার আগ পর্যন্ত থাকে 33টা। অর্থাৎ যদি আসে একজন মানুষের মেরুদণ্ডের মধ্যে কোষরেখা কয়টা, অ্যান্সার হবে 26। যদি বলে পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডের কোষরেখা কয়টা, 26 হবে অ্যান্সার। যদি বলে যে মানে অল্প বয়স্ক মানুষের কোষে বা উল্লেখ করে 26 বছরের নিচে যে কোনো বয়স উল্লেখ করে দেয়, তাহলে অ্যান্সার হবে কয়টা, 33টা। খেয়াল করো সার্ভাইকাল গলার মধ্যে থাকে, থোরাসিক তোমার বুকের অপোজিটে, এখানে থোরাসিক নাম হয়েছে। লাম্বার থাকে আমার কোমরের, কোমরের সাইডে, কোমরের দিকে, কোমরের উপর দিকে থাকে লাম্বার। কোমর আমাদের কোমর বলি, ওয়েস্ট বলি, এই ওয়েস্টের বরাবর উপরের দিকে থাকে লাম্বার গুলা। আর স্যাক্রাল থাকে একদম তোমার কোমরের নিচে, হ্যাঁ স্যাক্রাল বা শ্রোণীদেশীয় যেটাকে বলি। তারপরে খেয়াল করো কি কি পার্ট আছে এগুলো খেয়াল রাখতে পারো, যে একটা অস্থিতে কি কি পার্ট আছে, হ্যাঁ যে দেখো যে দুইটা পর পর কশেরুকার মাঝখানের পাশে ছিদ্র করলে ইন্টারভার্টিক্যাল ফোরামেন, যে দুইটা পাশাপাশি কশেরুকার, হ্যাঁ মাঝখানে দুই পাশে অংশ নাম ইন্টারভার্টিক্যাল ফোরামেন। আর একটা কশেরুকার যে ছিদ্র এটার নাম হচ্ছে ভার্টিক্যাল ফোরামেন। তাহলে ভার্টিক্যাল ফোরামেন থাকে প্রত্যেকটা কশেরুকাতে, আর ইন্টারভার্টিক্যাল হচ্ছে দুইটা কশেরুকার মাঝখানে ডান পাশ মানে দুই সাইডে। ওকে, তারপর আর অনেকগুলা ভার্টিক্যাল ফোরামেন মিলে তৈরি করে ভার্টিক্যাল ক্যানেল, মনে রাখবা অনেকগুলা। দেখো 33টা কশেরুকা বা 26টা পূর্ণবয়স্ক, তাহলে 26টা কশেরুকা মিলে, 26টা কশেরুকার প্রত্যেকটার ভার্টিক্যাল ফোরামেন মিলে, প্রত্যেকটা ভার্টিক্যাল ফোরামেন মিলে কি তৈরি করে বলো, ভার্টিক্যাল ক্যানেল তৈরি করবে, ভার্টিক্যাল ক্যানেল তৈরি করে, খুব ইম্পর্টেন্ট। তাহলে ভার্টিক্যাল ক্যানেলের মধ্যে কি থাকে, তোমার সুষুম্না কাণ্ড থাকে, হ্যাঁ সুষুম্না কাণ্ড যেটা কি দিয়ে আবৃত থাকে, মেনিনজেস দিয়ে। মনে রাখবা আমাদের মস্তিষ্কের আবরণ নামও মেনিনজেস, সুষুম্না কাণ্ডের আবরণ নাম মেনিনজেস। আসতে পারে সুষুম্না কাণ্ড কই পাওয়া যায়, সুষুম্না কাণ্ড থাকে কই, ভার্টিক্যাল ক্যানেলে। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা বলছি অলরেডি কতগুলো থাকে, 26টা। হ্যাঁ দুই নামে মনে রাখতে হবে, সার্ভাইকেল নামটাও মনে রাখতে হবে, গ্রীবাদেশীয় সার্ভাইকেল বা গ্রীবাদেশীয়, থোরাসিক বা বক্ষদেশীয়, দুই নামই তোমাকে মনে রাখতে হবে। মেরুদণ্ডের কাজ রিডিং পড়বা, আর কিছুই না, এটা তোমার পরীক্ষা আসার মতো না, কম ইম্পর্টেন্ট। তারপরে খেয়াল করো আমরা যে বলছি যে স্টারনাম থাকে, স্টারনাম আরেকটা নাম কি, উরুফলক। আসতে পারে আমাদের বুকের মাঝখান বরাবর অস্থির নাম কি, উরুফলক বলি। কতগুলা থাকে বলো, স্টারনাম থাকে একটা, আর পরুশুকা থাকে 12 জোড়া, মানে দুই পাশে 12টা 12টা করে।
তো মেরু, তারপর তোমার স্টারনামের অংশ কয়টা? তিনটা। ছবি দেখে দেখতে পারো যে মেনুব্রিয়াম, এই যে উপরের অংশটার নাম হচ্ছে মেনুব্রিয়াম, এই অংশের নাম হচ্ছে দেহ বলি, আর ছোট একটা অংশের নাম হচ্ছে জিফয়েড প্রসেস। আর কিছুই না, আর কিছু মনে রাখার দরকার নেই। পশুগুলোকে তিন ভাগে ভাগ করা হয়, প্রকৃত পশুকা, অপ্রকৃত আর একটা ভাসমান। মনে রাখবা প্রথম সাতটা হচ্ছে প্রকৃত, জাস্ট এই কথা মনে রাখো। প্রথম 7 জোড়া হচ্ছে উপর থেকে নিচে প্রকৃত, 8, 9, 10 হচ্ছে অপ্রকৃত, আর ভাসমান হচ্ছে কি 2 জোড়া, লাস্ট 11, 12। তাহলে প্রথম সাতটা হচ্ছে প্রকৃত, দুই পাশে প্রথম 7 জোড়া, 8, 9, 10 এই 3 জোড়া হচ্ছে অপ্রকৃত, আর লাস্ট 2 জোড়া হচ্ছে ভাসমান পরে শুকা। তারপর খেয়াল করো বক্ষ অস্থি চক্র আর ঊর্ধ্বাঙ্গ, হ্যাঁ। তা আসতে পারে যে ক্ল্যাভিকল শেপ কিরকম? ক্ল্যাভিকল দেখতে কিসের মতো? ক্ল্যাভিকল দেখতে ইংলিশ ইটালিক এফ এর মতো, ক্ল্যাভিকল ইটালিক এফ এর মতো। স্ক্যাপুলা দেখতে কিরকম? স্ক্যাপুলা দেখতে ত্রিকোণাকার, স্ক্যাপুলা দেখতে ত্রিকোণাকার অস্থি। খুব ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন আসতে পারে যে গ্ল্যানোয়েড গহ্বর কই থাকে? মনে রাখবা গ্ল্যানোয়েড গহ্বর থাকে কোথায়? এই স্ক্যাপুলার মধ্যে। আসে গ্ল্যানোয়েড গহ্বর কার, কোন অস্থির অংশ? গ্ল্যানোয়েড গহ্বর হচ্ছে তোমার কার অংশ? মনে রাখবা স্ক্যাপুলার অংশ। খুবই খুবই ইম্পর্টেন্ট যে গ্ল্যানোয়েড গহ্বর কার অংশ? স্ক্যাপুলা। তাহলে কোশ্চেন আসে গ্ল্যানোয়েড গহ্বরের সাথে কোন অস্থি যুক্ত থাকে? মনে রাখবা গ্ল্যানোয়েড গহ্বরের সাথে যুক্ত থাকে হিউমেরাস। হিউমারাসের মস্তক কোথায় লাগানো থাকে? মনে রাখবা হিউমারাসের মস্তক লাগানো থাকে হচ্ছে স্ক্যাপুলার গ্ল্যানোয়েড গহ্বরের মধ্যে, স্ক্যাপুলার গ্ল্যানোয়েড গহ্বর। এই যে বলছিলাম হিউমারাসের মস্তক লাগানো থাকে হচ্ছে গ্ল্যানোয়েড গহ্বরের মধ্যে। তারপর আসো এখানে একটু খেয়াল করো, ঊর্ধ্ববাহু বা অগ্রপদের অস্থি যেটা বললাম, খেয়াল করে যে আমরা বলছি এখানে আসে হিউমেরাস। হ্যাঁ, হিউমেরাসের মধ্যে আসতে পারে অ্যানাটমিক্যাল গ্রীবা পাওয়া যায় কোথায়? হিউমেরাসে। হ্যাঁ, অ্যানাটমিক্যাল গ্রীবা। তারপর আসে সার্জিক্যাল গ্রীবা কোথায় পাওয়া যায়? সব হিউমেরাস অ্যান্সার। কোশ্চেন আসতে পারে ডেল্টয়েড রিজ পাওয়া যায় কোথায়? সবকিছুর অ্যান্সার হচ্ছে হিউমেরাস। তোমার কিছু জানার দরকার নেই, মানে এই কথা জানা থাকা লাগবে পরীক্ষার জন্য যে অ্যানাটমিক্যাল গ্রীবা কই থাকে, তারপরে সার্জিক্যাল গ্রীবা কই থাকে। গ্রীবা মানে ঘাড়, মানে যেখানে সচরাচর কি ফ্র্যাকচার হয় বা দুর্ঘটনা ঘটে। ডেল্টয়েড রিজ পাওয়া যায় কোথায়? সবকিছুর অ্যান্সার হচ্ছে তোমার কি এই হিউমেরাস। রেডিয়াস আনলা, জাস্ট নামটা মনে রাখবা। কোশ্চেন আসতে মনে রাখতে পারো স্টাইলয়েড প্রসেস কই থাকে, এই কথাগুলো বড় জোর মনে রাখতে পারো। হ্যাঁ, তারপর তোমার তাহলে রেডিয়াস আলনার মধ্যে তোমার কি থাকে? স্টাইলয়েড প্রসেস থাকে। এই কথাগুলো তো কার্পাল, এটা খুব ইম্পর্টেন্ট। কার্পাল অস্থি কয়টা? 8টা। হ্যাঁ, 8 8 করে 16টা, মানে কার্পাল অস্থি টোটাল কয়টা? 16টা। কার্পাল অস্থির নাম মনে রাখতে হবে, এটা আমরা মনে রাখি কি দিয়ে? কার্পাল অস্থির নাম তোমরা মনে রাখতে পারো, কার্পালের নাম শি লুকস টু প্রিটি, মানে সেই মেয়েটা দেখতে এত সুন্দর। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, ট্রাই টু ক্যাচ হার, এভাবে তুমি মনে রাখতে পারো। শীতে স্ক্যাফয়েড, লুকতে লুনেট, টুতে ট্রাইকোয়েট্রাল, প্রেটিতে প্রিসিফরম, ট্রাইতে ট্রাপিজিয়াম, টুতে ট্রাপেজয়েড, ক্যাচতে ক্যাপিটেট, হারতে হ্যামেট। তাহলে যেটা বললাম তোমার 8টা অস্থির নাম সবাই একটু মনে রাখবা। হ্যাঁ, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, প্রিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। তাহলে 8টা অস্থির নাম আসে। নিচে কোনটা কার্পাল অস্থি বা কার্পাল অস্থি নয়, নিচের কোনটা টার্সাল অস্থি বা অস্থি নয়। দেখো স্ক্যাফয়েডের একটা নাম কি? নেভিকুলার, খুবই ইম্পর্টেন্ট। স্ক্যাফয়েডের আরেকটা নাম হচ্ছে কি? নেভিকুলার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তারপরে আসো খেয়াল করো, আমরা এই কথাগুলো তুমি এখন মিলাবা কোনটা কি আমরা বললাম, এখন পরে আসলাম, এগুলো মিলাবা। আর ফ্যালাঞ্জেস মনে রাখবা বৃদ্ধাঙ্গুলে থাকে দুইটা, দুইটা ফ্যালাঞ্জেস, আর বাকি আঙ্গুলগুলোতে তিনটা। তোমরা আঙ্গুল ভাঁজ করো, আঙ্গুল ভাঁজ করলে তুমি দেখবা প্রত্যেক আঙ্গুলের মধ্যে ভাঁজ হয় তিনটা, মানে তিনটা ফ্যালাঞ্জেস। শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভাঁজ হয় কয়টা? দুইটা। এগুলো তোমার 3 4 বার 12 দিয়ে 14টা ফ্যালাঞ্জেস থাকে। শ্রোণীয়স্থি চক্র যেটা বলে ইলিয়াম, ইসচিয়াম, পিওবিস, তিনটা মিলে শ্রোণীয়স্থি চক্র বা নিতম্বাস্থি। ইলিয়াম, এটা কোশ্চেনে আসে যে হিপ বোনের মধ্যে কোন গহ্বর পাওয়া যায়, বা ইলিয়াম, ইসচিয়াম, পিউবের সংযোগস্থলকে কি বলে? অ্যাসিটাবুলাম। খুবই খুব ইম্পর্টেন্ট যে অ্যাসিটাবুলাম গহ্বর কই পাওয়া যায়। তাহলে কই পাওয়া যায় মনে রাখবা? শ্রোণী অস্থি চক্রে। বা আসতে পারে কই পাওয়া যায়? মনে রাখবা হিপ বোনে পাওয়া যায়। মনে রাখবা কোথায় পাওয়া যায়? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। বা আসতে পারে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিসের সংযোগ স্থলে কোন গহ্বর পাওয়া যায়? অ্যাসিটাবুলাম। কোশ্চেন আসে যে অ্যাসিটাবুলামের মধ্যে কার মস্তক লাগানো থাকে? তাহলে মনে রাখবা অ্যাসিটাবুলামের গহ্বরে ফিমারের মস্তক লাগানো থাকে। তাহলে ফিমারের মস্তক লাগানো থাকে অ্যাসিটাবুলামে। ফিমার
অ্যাসিটাবুলাম। আর তোমার হচ্ছে হিউমেরাস হচ্ছে কোথায়? হিউমেরাসের মাথা লাগানো থাকে গ্ল্যানোয়েড গহ্বরে। তারপরে তোমার পুরুষ আর নারীর শ্রেণীসূচক পার্থক্য রিডিং দিবা। ইলিয়াম আর দুই ইলিয়াম মনে রাখবা আই দিয়ে, যেটা ইলিয়ামের মধ্যে আই দিয়ে হচ্ছে মনে রাখবা আমাদের হাড্ডির ইলিয়াম। আর ই ই দেখতে একটু পেঁচানো না, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার অন্ত্রের ইলিয়াম। আমরা জানি ইলিয়াম দুই জায়গায় পড়ছো, যে তোমার কি বলে ক্ষুদ্রান্তের মধ্যে ছিল ডিওডেনাম, জেজোনাম, ইলিয়াম। বাংলা নাম সেম, ইংলিশ নাম পার্থক্য। মনে রাখবা অন্ত্র যেমন পেঁচানো, ইলিয়ামের মধ্যে ই আছে, ই দেখতে পেঁচানো। আর হাড্ডি বেশিরভাগ স্ট্রেট, লম্বা লম্বা সোজা, তাহলে এখানে কি আই দিয়ে। এই কথাটা মনে রাখো, তাইলে হবে। এই যে বলছিলাম মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি, বা সবচেয়ে দীর্ঘ অস্থির নাম কি, খুব ইম্পর্টেন্ট। মানব দেহের সবচেয়ে দীর্ঘ অস্থির নাম কি? সবচেয়ে দীর্ঘ অস্থির নাম হচ্ছে ফিমার। ফিমারের প্রান্তে যে প্যাটেলা বলছিলাম, প্যাটেলা কি বলে? সিসাময়েড অস্থি। তাহলে আসে সিসাময়েড অস্থি নিচের কোনটা? তাহলে সিসাময়েড অস্থি হচ্ছে কি? প্যাটেলা। প্যাটেলাকে বলা হয় সিসাময়েড অস্থি। খুবই খুব ইম্পর্টেন্ট, যে প্যাটেলা কি বলা হয়? সিসাময়েড অস্থি বলে। তবে আসতে পারে প্যাটেলাকে সিসাময়েড অস্থি বলে। প্যাটেলা দেখতে কি ত্রিকোণাকৃতির। তারপর আসে দীর্ঘ ষষ্ঠীর মতো দেখতে কে? ফিবুলা। ফিবুলা দেখতে দীর্ঘ ষষ্ঠীর মতো। টার্সাল অস্থি মনে রাখতে হবে, টার্সাল অস্থি নিচের কোনটা বা কোনটা নয়, তার পাশে পেঁচাই দেয়, এটা মনে রাখবা। ক্যাট কিনে তিনটা কুমড়া। টার্সাল অস্থি মনে রাখবা, ক্যাট কিনে তিনটি কুমড়া। ক্যাট কিনে তিনটি কুমড়া দিয়ে মনে রাখবা। ক্যাট ক্যালকেনিয়াস, টতে টেলাস, কিতে কিউবেড, নতে নেভিকুলার। তাহলে নেভিকুলার আমরা দুই জায়গায় পাচ্ছি। ওইদিকে কার্পাল অস্থির মধ্যে স্ক্যাফোল্ডার আটানামো নেভিকুলার। এখানেও তুমি একটু খেয়াল করো যে এখানেও তোমার টার্সালের মধ্যে একটা নেভিকুলার আছে। নেভিকুলার তাহলে দুই জায়গায় নামটা আছে। তিনটে মনে রাখবা, তিনটা কুতে মনে রাখবা, তিনটা কুনিফর্ম। তাহলে ক্যাট কিনে তিনটা কুমড়া, এটা দিয়ে তোমরা মনে রাখবা হচ্ছে টার্সাল। খুবই খুব ইম্পর্টেন্ট। টার্সাল আর কার্পালের মধ্যে খুবই কমনলি প্যাচে কোশ্চেন দেয়, নিচের কোনটা টার্সাল অস্থি বা অস্থি নয়, বা নিচের কোনটা কার্পাল অস্থি বা অস্থি নয়। তাহলে কি বললাম? যে বললাম ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, নেভিকুলার, তিনটা কুনিফর্ম। টার্সাল কই থাকে? আমাদের গোড়ালির মধ্যে, পায়ের গোড়ালিতে। ফ্যালাঞ্জাস ঠিক সেম, পায়ের বৃদ্ধাঙ্গুলি থাকে দুইটা করে, বাকি আঙ্গুলে তিনটা করে। তাহলে টোটাল হচ্ছে তোমার 14 14 28। অস্থির বৈশিষ্ট্যের মধ্যে মনে রাখতে হবে অস্থির আবরণের নাম কি? অস্থির আবরণের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম, এটা একটা। অস্থির মধ্যে জৈব পদার্থের নাম কি? অস্থির জৈব পদার্থ থাকে 40%, অজৈব পদার্থ থাকে হলো 60%। খুব ইম্পর্টেন্ট, অস্থির জৈবর মধ্যে 40, অজৈবর মধ্যে 60। তারপর খেয়াল করো যে যে নিরেট অস্থি, আমাদের অস্থি দুই ধরনের, নিরেট আর স্পঞ্জি। নিরেট মানে কি? একদম তোমরা প্রশ্ন নিরেট গুলোকে অঙ্ক করছে। স্পঞ্জি মানে ফাঁকা, আর নিরেট মানে শক্ত, ভিতরে অনেকগুলো স্তর থাকবে, কারণ ফাঁকা থাকবে না। আর নিরেট অস্থিতে প্রথম কথা কোশ্চেন যেটা আসে, হ্যাবার্সিয়ান তন্ত্র পাওয়া যায় কোথায়? মানে হ্যাবার্সিয়ান তন্ত্র পাওয়া যায় হচ্ছে নিরেট অস্থিতে। এটা সবার আগে ইম্পর্টেন্ট, যে হ্যাবার্সিয়ান তন্ত্র পাওয়া যায় কোন অস্থিতে? মনে রাখবা নিরেট অস্থিতে হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে। নিরেট অস্থির গট পার্ট কি কি? হ্যাঁ, তোমার নিরেট অস্থিতে কি? তাহলে নিরেট অস্থিতে থাকে হ্যাবার্সিয়ান তন্ত্র, আর স্পঞ্জি অস্থিতে হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে না, এটা ইম্পর্টেন্ট। তারপর আসছে কোশ্চেনে নিরেট যে হ্যাবার্সিয়ান তন্ত্রের মধ্যে কয়টা স্তর থাকে? 5টা, 5 থেকে 15টা স্তর। তারপর হ্যাবার্সিয়ান তন্ত্রের মধ্যে কি থাকে দেখো, ছোট ছোট গহ্বর থাকে। গহ্বর গুলোর নাম কি? ছোট ছোট গহ্বর থাকে, গহ্বর গুলোর নাম হচ্ছে কি? লেকুনা। ছোট ছোট গহ্বর থাকে, নাম লেকুনা। আর লেকুনার মধ্যে অনেকগুলো অস্থিকোষ থাকে, আর লেকুনা ছোট ছোট নালী দিয়ে যুক্ত থাকে, নাম হচ্ছে ক্যানালিকুলি। লেকুনা যেসব নালী দিয়ে যুক্ত থাকে নাম হচ্ছে ক্যানালিকুলি। তারপরে পাশাপাশি দুইটা হ্যাভার্সিয়ান নালী, যে নালী দিয়ে যুক্ত থাকে এটার নাম কি? ভকমেন্স নালী। পাশাপাশি দুইটা হ্যাভার্সিয়ান নালী, যে নালী দিয়ে যুক্ত থাকে এটার নাম কি? ওটার নাম হচ্ছে তোমার ভকমেন্স নালী। তারপর স্পঞ্জি অস্থি, মানবদের কঙ্কালের ওজনের কত পার্সেন্ট? স্পঞ্জি মাত্র 20%। স্পঞ্জি অস্থির একককে কি বলে? ট্র্যাবিকুলা। তাহলে মনে রাখো ট্র্যাবিকুলা কোন অস্থির একক? তাহলে স্পঞ্জি অস্থি। এই কথাগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর আসলে স্পঞ্জি অস্থিতে ক্যালসিয়াম লবণের পরিমাণ কম, মনে রাখতে হবে। আর শিশুদের প্রায় সকল অস্থি কি? স্পঞ্জি, স্পঞ্জি মানে ফাঁকা ফাঁকা। পাখিদের সকল অস্থি স্পঞ্জি। তারপরে স্তন্যপায়ী আমাদের যে করটিকার অস্থিগুলা, চ্যাপ্টা হাড় যেগুলা, তারপর বৃহৎ অস্থি প্রান্ত, মানে বৃহৎ অস্থির মধ্যে স্পঞ্জি পার্টও থাকে, নিরেট পার্টও থাকে। তোমার এই কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ, তোমার নিরেট অস্থির মধ্যে মানে বড় অস্থিগুলোর মধ্যে নিরেট পার্টও থাকে,
স্পঞ্জি পার্টও থাকে। তারপর দেখো আকৃতির দিক দিয়ে কি কি, লম্বা অস্থির মধ্যে কি কি আছে, হিউমেরাস, ফিমার, লম্বা অস্থি। খাটো বা ক্ষুদ্র অস্থি কি আছে, করতল বা পদতলের অস্থি। চাপা অস্থি কি কি আছে, স্ক্যাপুলা, পরশুকা, স্টার্নাম, করটিকা, এগুলা। লম্বা অস্থি কি কি, হিউমেরাস, ফিমার। খাটো বা ক্ষুদ্র অস্থি করতল বা করতল, পদতল। চাপা অস্থি কি কি আছে, চাপা চাপা অস্থি তোমার মনে রাখবো হচ্ছে স্ক্যাপুলা। চাপা অস্থি তোমার স্ক্যাপুলা, তারপর তোমার পরশুকা, স্টার্নাম, করটিকা, প্যারাটাল, এগুলা। চাপা অস্থি, স্ক্যাপুলা, পরশুকা, স্টার্নাম, করটিকা, এগুলা তোমার চাপা অস্থি। তারপর বায়ুপূর্ণ অস্থি কোনগুলা, আর উপরের চোয়াল, যে বাতাসপূর্ণ উপরের চোয়াল, ম্যাক্সিলা, যেটা ম্যাক্সিলা একটা বায়ুপূর্ণ অস্থি। নিরেট আর স্পঞ্জি পার্থক্য মনে রাখবা, যে নিরেট অস্থির এককে বলে হ্যাবার্সিয়ান তন্ত্র, স্পঞ্জি অস্থির এককে বলে ট্রেবিকুলাস, যে কথা মনে রাখতে হবে। মানে কঙ্কাল তন্ত্রের কত ভাগ নিরেট, 80%, কত ভাগ স্পঞ্জি, 20%। এই কথাগুলো তোমার মনে রাখতে হবে। তারপর দেখো মানুষের কত পার্সেন্ট ক্যালসিয়াম উপস্থিত থাকে, খুব ইম্পর্টেন্ট, 97% ক্যালসিয়াম। মানুষের 97% ক্যালসিয়াম জমা থাকে কোথায়, এই অস্থির মধ্যে। তারপর শ্রবণে আমরা জানি তিনটে অস্থি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তারপর রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র হিসাবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজ করে, আমরা এগুলো দেখলাম আগেই। তরুণাস্থির কোষকে বলা হয় কি, কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট। তরুণাস্থির কন্ড্র মানে তরুণাস্থি, একটা কথা মনে রাখবা, কন্ড্র মানে তরুণাস্থি। তাহলে তরুণাস্থি অবস্থার কোষগুলোর নাম কন্ড্রোব্লাস্ট, আর পরিণত অবস্থার কোষগুলোর নাম কন্ড্রোসাইট। তারপরে কন্ড্রিন পাওয়া যায় কোথায়, তরুণাস্থির। কন্ড্রোমিউকয়েড, কন্ড্রোঅ্যালবুনয়েড দিয়ে হচ্ছে তোমার দুই ধরনের প্রোটিন দিয়ে কন্ড্রিনটা তৈরি। লেকুন আর ছোট ছোট অনেক গহ্বর থাকে। তরুণাস্থির আবরণের নাম কি, তরুণাস্থির আবরণের নাম হচ্ছে তোমার পেরিকন্ড্রিয়াম। তারপরে খেয়াল করো তরুণাস্থির কাজ। তরুণাস্থির কাজ তো যে লুব্রিকেট হিসেবে, মানে আমাদের ঘর্ষণটাকে প্রতিরোধ করে। আমার হাড্ডির প্রত্যেকটা হাড্ডির বা অস্থির সংযোগস্থলে কি থাকে, তরুণাস্থি থাকে, মনে রাখবা। তরুণাস্থির একটা নাম কি, কোমলাস্থি, বা একটা ইংলিশে বলে কার্টিলেজ। এটা একটা খুব ইম্পর্টেন্ট। তরুণাস্থি কয় ধরনের, প্রথম কথা এটা, স্বচ্ছ বা হায়ালিন, স্থিতিস্থাপক বা পিতিতন্তুময়, শ্বেততন্তুময় বা তরুণাস্থ, তরুণাস্থিময়, আর হলো তোমার চুনময় বা ক্যালসিফাইড, যেটা পরীক্ষায় আসতে পারে। যে স্বচ্ছ তরুণাস্থি, উদাহরণগুলো ইম্পর্টেন্ট এখানে, মেইনলি লাগবে উদাহরণগুলা, যে নিচের কোন কোথায় তোমার নিজের কোনটা স্বচ্ছ তরুণাস্থি উদাহরণ বা উদাহরণ নয়। কি কি আছে তোমার, এই যে পূর্ণাঙ্গ মেরুদণ্ডী প্রাণীর অস্থি সংযোগস্থল, পরশুকার প্রান্তভাগ, নাসিকা, শ্বাসনালী, কর্ণকুহর, এগুলো তোমার হচ্ছে সব কি স্বচ্ছ বা হায়ালিন। হ্যাঁ, তাহলে তোমার সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল, হ্যাঁ, তারপর তোমার অর্থাৎ সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ। তারপর হ্যাঁ, তোমার এটা মনে রাখতে হবে, ভ্রূণের নিঃশ্বাস, যে আমরা মনে রাখতাম ভ্রূণের নিঃশ্বাস। ভ্রূণ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ, নতে হচ্ছে নাসিকা, শতে হচ্ছে শ্বাসনালী, এই তিনটা মাস্ট মনে রাখবা। ওকে, স্থিতিস্থাপক পরিতন্ত্রময়, এটা মনে রাখবা ট্রিপলি দিয়ে, ইলাস্টিক ইংলিশে বলে, আসতে পারে নিচের কোনটা, ইলাস্টিক বা স্থিতিস্থাপক বা পরিতন্ত্রময়, ট্রিপলি। একইতে মনে রাখবা হচ্ছে এক্সটার্নাল লেয়ার বা বহিকর্ণ বা পিনা, আরেক ইতে মনে রাখবা ইউস্টেশন নালী, আরেক ইতে মনে রাখবা এপিগ্লটিস। তারা সবগুলো ইংলিশে মনে রাখবা, ইতে হচ্ছে এক্সটার্নাল লেয়ার বা বহিকর্ণ বা পিনা, আরেক ইতে মনে রাখবা এপিগ্লটিস, আরেক ইতে মনে রাখবা হচ্ছে তোমার কি, যেটা বললাম ইউস্টেশন নালী। খুব ইম্পর্টেন্ট স্থিতিস্থাপক বা পৃততন্তুময়, কারণ কি আছে, তন্তুটা হচ্ছে দেখো তন্তুগুলা পীত বা হলুদ। শ্বেততন্তুময়ের উদাহরণ কি, দুইটা কশেরুকার মধ্যবর্তী অঞ্চল, অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের সংযোগস্থল, ওইসব স্থানে পাওয়া যায় শ্বেততন্তু। তুমি একটা মনে করো চুনময় বা ক্যালসিফাইড, চুনময় মানে কি, মানে তাদের মানে তুমি তাদের ম্যাট্রিক্সে কি পাবা, প্রচুর ক্যালসিয়াম কার্বনেট পাবা। তাহলে চুনময় বা ক্যালসিফাইড কেন বলা হয়, কারণ তাদের তরুণাস্থির মধ্যে কি পাওয়া যায়, ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেট কি কি আছে তোমার, হিউমেরাস এবং ফিমারের মস্তকে পাওয়া যায়। তাহলে হিউমেরাস এবং ফিমারের মস্তকে পাওয়া যায় হচ্ছে কি তোমার ক্যালসিয়াম কার্বনেট। খুবই খুবই ইম্পর্টেন্ট যে ক্যালসিয়াম কার্বনেট কোথায় পাওয়া যায়, তাহলে চুনময় বা ক্যালসিফাইডে। তরুণাস্থির পার্থক্য খুব ভালো করে পড়বা। একটা কথা মনে রাখবা, তরুণাস্থির কথার মধ্যে সবগুলো কন্ড্র কথা পাবা, কন্ড্র, আর অস্থির মধ্যে পাবা অস্টিও। তাহলে দেখো আসতে পারে, অস্থির আবরণকে কি বলে, পেরিঅস্টিয়াম, তরুণাস্থির আবরণকে কি বলে, পেরিকন্ড্রিয়াম। হ্যাঁ, এভাবে কোশ্চেনগুলো দেয়, ছবিগুলো দেখবা জাস্ট। হ্যাঁ, দেখো
কোনটা পার্ট কি এখন আমরা দেখে আসলাম। এখান থেকে যে বললাম ইউ আকৃতির কোনটা, ইউ আকৃতির বলা হয় ম্যান্ডিবলকে, এবং একমাত্র নড়নক্ষম। আরেকটা ইউ আকৃতি কি আছে, হাইওয়েড। যাই দুইটা কথা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তরুণ এর মধ্যে আসো, সার্ভাইকাল কশরুকার মধ্যে ব্যতিক্রম হচ্ছে প্রথম দুইটার নাম। প্রথম সার্ভাইকাল কশরুকার একটা নাম কি, অ্যাটলাস। কোশ্চেন আসে প্রথম সার্ভাইকাল কশরুকার নাম কি, অ্যাটলাস। দেখতে কিসের মতো, অ্যাটলাসের রিং দেখতে দেখতে আংটির মতো দেখতে অনেকটা, এটা মনে রাখবা। তারপর দ্বিতীয় সার্ভাইকাল কশরুকার একটা নাম কি, এক্সিস। এক্সিসের মধ্যে কি থাকে তোমার দেখো, অডন্টয়েড আসতে পারে, অডন্টয়েড প্রসেস কাট থাকে, অডন্টয়েড প্রসেস থাকে এক্সিস, বাস দ্বিতীয় সার্ভাইকাল কশরুকার। আরেকটা আসে সপ্তম সার্ভাইকাল কশরুকার নাম কি, ভার্টিব্রা প্রমিনেন্স। যেটা বললাম কোশ্চেন আসে প্রথম সার্ভাইকাল কশরুকার নাম নিচের কোনটা, দ্বিতীয় সার্ভাইকাল কশরুকার নাম কোনটা, আর তৃতীয় বলা যাবে না, এটা নাম কি সপ্তম। 7 নাম্বারটার নাম কি, ভার্টিব্রা প্রমিনেন্স। 7 নাম্বারটার নাম হচ্ছে কি, ভার্টিব্রা প্রমিনেন্স। 7 নাম্বার নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। খুবই খুবই ইম্পর্টেন্ট কথাগুলা। আসতে পারে থোরাসিক কশরুকা দেখতে কিরকম, হৃৎপিণ্ড আকৃতি, এই কথাটা জাস্ট মনে রেখো, বাকি যতদূর পারো মনে রেখো। কোস্টাল ফেসেট, তারপর কি কি থাকে, হ্যাঁ, তারপর টিউবারকুলার ফেসেট, তারপর আসতে পারে তোমার লাম্বার কশেরুকা দেখতে কিরকম, বৃক্ক আকৃতি, এই কথাটা তোমার মনে রাখবা মেইনলি। কারণ লাম্বার মানে কি, কোমর, কোমরের উপরে, কোমরের উপর দিকে আমার কি থাকে, মেরুদণ্ড, কিডনি থাকে, তাহলে আকৃতিটা কিরকম, বৃক্ক আকৃতি বা কিডনি আকৃতি। তারপর খেয়াল করো সেক্ট্রাল, সেক্ট্রাল ক্রেস্ট পাওয়া যায় কোথায়, সেক্ট্রাল, এই কথাটা মনে, সেক্ট্রাল ছিদ্র থাকে কই, সেক্রামে। সেক্ট্রাল সবগুলো সেক্ট্রাল দিয়ে নাম, সেক্ট্রাল প্রমন্টারি থাকে কই, সবগুলো হচ্ছে কোথায়, সেক্ট্রামে, সবগুলো সেক্ট্রাম দিয়ে নাম। এই যে আমরা অলরেডি বলছি যে ডেল্টেড রিজ থাকে কোথায়, অ্যানাটমিক গ্রিবা থাকে কোথায়, সার্জিক্যাল গ্রিবা থাকে কোথায়, সবগুলোর অ্যান্সার কি, তোমার এই হিউমেরাস। এই কথাগুলো মনে রাখো। তারপর রেডিয়াস আলনাতে তোমার কি থাকে, স্টাইলয়েড প্রসেস থাকে, হ্যাঁ, রেডিয়াস আলনাতে থাকে কি, স্টাইলয়েড প্রসেস। আসতে পারে স্টাইলয়েড প্রসেস কার পার্ট, রেডিয়াস আলনা। আসে ট্রোকেন্টার, বড় ট্রোকেন্টার, ট্রোকেন্টার কার থাকে, ট্রোকেন্টার থাকে ফিমারের মধ্যে, এবং ফিমার হচ্ছে মানবদের সবচেয়ে বৃহত্তম অস্থি বা দীর্ঘতম, বৃহত্তম বলে, দীর্ঘতম বলে, হ্যাঁ, দীর্ঘতম বা বৃহত্তম অস্থির নাম কি, ফিমার। তারপর আসো এখানে টিবিয়া ফিবুলা, জাস্ট নামটা মনে রাখলেই হবে, আর কিছু দরকার নাই। দেখো এখানে যে জিপয়েড ফ্রেজ কথাগুলো বলছি, অ্যাসিটাবুলাম গহ্বর, দেখো অ্যাসিটাবুলাম গহ্বর, হ্যাঁ, অ্যাসিটাবুলাম গহ্বর কই থাকে, পেলভিক কার্ডল বা তোমার হিপ বোনের মধ্যে থাকে। যে তোমার অ্যাসিটাবুলাম গহ্বর মধ্যে কে লাগানো থাকে বলো, অ্যাসিটাবুলাম গহ্বরের মধ্যে কি আটকানো থাকবে বলছিলাম বলো, অ্যাসিটাবুলাম গহ্বর আটকানো থাকবে ফিমারের মস্তক। পেশি, আমরা মেইন পড়া যেটা তোমার এই অধ্যায় থেকে না পড়লেই না, মানে যেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, সেই অংশটা আলোচনা করে ফেললাম। এখন আমরা যাব, খেয়াল করো, প্রথম কথা হচ্ছে পেশি, পেশি করতে উৎপন্ন হয় ভ্রূণীয় মেসোডার্ম থেকে, কথা মনে রাখতে হবে। তারপর আসো কোশ্চেন যেটা আসে, পেশির পর্দান, পেশির কোষকে কি বলে, মায়োসাইট বা মায়োব্লাস্ট। পেশির আবরণকে কি বলে, সার্কোলেমা। পেশির সাইটোপ্লাজমের নাম কি, সার্কোপ্লাজম। পেশির মধ্যে কি প্রোটিন থাকে, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন। পেশির মধ্যে কত পার্সেন্ট পানি থাকে, 75% পানি থাকে। পেশির সাধারণ ধর্ম কি, স্থিতিস্থাপকতা, উত্তেজিত, হ্যাঁ, এই নামগুলো মনে রাখবা। পেশির ধর্ম নিচের কোনটা বা কোনটা নয়, ইলাস্টিসিটি, এক্সাইটেবিলিটি উত্তেজিত, পেশি টান, অবসাদ, পরিবাহিতা, নিঃসাড়কাল, হ্যাঁ, জাস্ট নামগুলো একটু মনে রাখবা। পেশির কাজগুলো রিডিং দিবা, আর কিছুই না। পেশি টিস্যু কয় ধরনের, অবস্থান হচ্ছে 3 ধরনের, কঙ্কাল বা স্কেলেটাল, অন্তর্যন্ত্রী বা আমরা স্মুথ যেটাকে বললাম, মসৃণ পেশি, একটা হৃদ পেশি, কার্ডিয়াক পেশি বলি। গঠনের দিক দিয়ে 2 ধরনের, চিহ্নিত বা রৈখিক, আর একটা হচ্ছে মসৃণ বা অরৈখিক। আর কাজ অনুযায়ী হচ্ছে ঐচ্ছিক অনৈচ্ছিক। ঐচ্ছিকের মধ্যে কারা পড়বে, এই যে তোমার কঙ্কাল পেশি, আবার ঐচ্ছিক। আর অনৈচ্ছিকের মধ্যে কারা পড়বে, আন্তর্যন্ত্রীয় বা ভিসেরাল বা মসৃণ পেশি যেটা, আর একটা কার্ডিয়াক পেশি হচ্ছে কাজের দিক দিয়ে অনৈচ্ছিক। তাহলে মেইন হচ্ছে অবস্থান অনুযায়ী মনে রাখবা কোনটা কোথায় থাকে। আমরা একটা একটা করে অবস্থানের দিক দিয়ে এখানে দেখো আলোচনা করা হয়েছে, খেয়াল করো। অবস্থানের দিক দিয়ে একটা হচ্ছে, অনেকগুলো নাম আছে দেখো, কঙ্কাল পেশি অনেকগুলো নাম, অমসৃণ পেশি নাম,
রৈখিক পেশি নাম, ঐচ্ছিক পেশি, দেখো ঐচ্ছিক নাম হয়ে গেল, ইংলিশে বলে নন স্মুথ বা স্ট্রাইটেড বা ভলান্টারি বা স্কেলেটাল। খুবই খুব ইম্পর্টেন্ট। যেখানে কয়েকটা কথা আছে দেখো, যে প্রতিটা গুচ্ছকে বলা পেশির প্রতিটা গুচ্ছ না ফেসিকুলাস, আর প্রতিটা পেশিতন্তু পাতলা আবরণের নাম কি এন্ডোমাইসিয়াম, আর সম্পূর্ণ বান্ডলের আবরণের নাম পেরিমাইসিয়াম। আর অনেকগুলা ফেসিকুলি একত্রিত হয়ে যেটা গঠন করে সেটাকে আমরা বলি এপিমাইসিয়াম বলি। হ্যাঁ, এপিমাইসিয়াম বলি। তাহলে কয়টা কথা মনে রাখবা, ফেসিকুলাস, এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, যে কথাগুলো মনে রাখো। মেন মেন কথাগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। বলছিলাম দুই ধরনের প্রোটিন থাকে এখানে মায়োফিলামেন্টের মধ্যে, অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন থাকে। কি কি ব্যান্ড পাওয়া যায় দেখো, এ ব্যান্ড, আই ব্যান্ড। কি কি ব্যান্ড পাওয়া যায়, ব্যান্ড গুলো নাম মনে পট্টি। হ্যাঁ, আই ব্যান্ডে দেখো যেটা বললাম, পেশিতন্তু মিলে ফেসিকুলাস, ফেসিকুলাসের আবরণের নাম হচ্ছে এন্ডোমাইসিয়াম, আর সবগুলো এন্ডোমাইসিয়ামের আবরণের নাম পেরিমাইসিয়াম, আর সবগুলা মিলে বলা এক কথায় বলা হয় এপিমাইসিয়াম। হ্যাঁ, এপিমাইসিয়াম বলা হয়, সবগুলা মিলে বলা হয় এপিমাইসিয়াম। দেখো খেয়াল করো যেটা বলতেছিলাম, যে দেখো এখানে যে আহ খেয়াল করো যে এখানে কিছু কথা আছে। মানুষের দেহে কতগুলা পেশি, ঐচ্ছিক পেশি আছে, 656টা, এটা আসতে পারে। মানুষের ঐচ্ছিক পেশি কয়টা বা কঙ্কাল পেশি কয়টা, এভাবে কোশ্চেনগুলো দিতে পারে। তবে মানব দেহের সবচেয়ে বড় পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। মানবদের সবচেয়ে বড় পেশির নাম কি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যেটা আমাদের পিছন দিকে থাকে। আর মানবদের সবচেয়ে ছোট পেশির নাম কি দেখো, সবচেয়ে ছোট পেশি না স্টেপেডিয়াস। তাহলে সবচেয়ে বড় পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, আর সবচেয়ে ছোট হচ্ছে স্টেপেডিয়াস। আবার
মানবদের সবচেয়ে দীর্ঘ বেশি কি, লম্বার দিক দিয়ে বড় কে, সার্টোরিয়াস। লম্বার দিক দিয়ে বড় হচ্ছে কি, সার্টোরিয়াস পেশি। তাহলে এই কথাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তারপর সংকোচন খুব দ্রুত শক্তিশালী। তারপর তোমার কঙ্কাল পেশির কাজ রিডিং পড়বা, ব্যক্তির ইচ্ছা অনুযায়ী হয়। হ্যাঁ, দেহের তাপ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ তাদের নাম পড়বা। কঙ্কাল পেশির প্রকার ব্যথা নামগুলো পড়বা, ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর। ফ্লেক্সর মানে যেটা বাঁকাইতে পারি, বাইসেপস। হ্যাঁ, এক্সটেন্সর মানে যেটা আমরা প্রসারিত করতে পারি। ফ্লেক্সর মানে বাঁকানো, আর এক্সটেন্সর মানে প্রসারিত করা, হ্যাঁ ট্রাইসেপস। তারপর অ্যাবডাক্টর। অ্যাবডাক্টর মানে যেটা আমরা হাতকে দেহ থেকে দূর দিকে সরাই দেওয়া, এটা অ্যাবডাক্টর পেশি যেটা হেল্প করে। হ্যাঁ, যেমন ডেল্টয়েড অ্যাবডাক্টর পেশি। অ্যাডাক্টর হচ্ছে কোন একটা আমার হাতকে দূর থেকে আবার বডির কাছে নিয়ে আসা, এটাতে যে হেল্প করে সেটাকে অ্যাডাক্টর পেশি বলি। ল্যাটিসিমাস ডরসি, হ্যাঁ যেটা আমাদের আমাদের এই যে কাঁধের মধ্যে থাকে, ল্যাটিসিমাস ডরসি, বা পিছন দিকে থাকে ল্যাটিসিমাস ডরসি। ডিপ্রেসর পেশি, যেমন ম্যান্ডিবল, হ্যাঁ মানে চোয়ালকে নিচ থেকে উপর দিকে উঠায়। লিভেটর, হ্যাঁ ম্যাসিটার পেশি, কোন অংশকে উপরের দিকে উঠাতে সাহায্য করে। রোটেটর পেশি, ঘুরাতে সাহায্য করে। এই কথাগুলো মনে রাখবা। এগুলো সব তোমার ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক, মসৃণ, যা পড়লাম এগুলো সব কি তোমার, এগুলো ঐচ্ছিক পেশির। তারপর দেখো অনৈচ্ছিক বা মসৃণ বা অরৈখিক বা ভিসারাল পেশি কি কি আছে মনে রাখবে। সব বেশিরভাগ আমাদের যে ভিতরের দিকে যেগুলো, পৌষ্টিক নালী, রক্তনালী, হ্যাঁ খেয়াল করো। পৌষ্টিক নালী, হ্যাঁ যেটা যেটা বললাম দেখো, আমাদের যে পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু আসতে পারে নিচের কোনটা, নিচের কোনটা তোমার অনৈচ্ছিক বা মসৃণ পেশি বা অরৈখিক পেশি বা ভিসারাল পেশি, নিচের কোনটা, এবার কোশ্চেন গুলো দিতে পারে। তাহলে পৌষ্টিক নালী অথবা রক্তনালী অথবা শ্বাসনালী অথবা মূত্রথলি। ওকে, তারপর আসো ডিম্বাকার নিউক্লিয়াস থাকে কার, অনিচ্ছিক পেশি ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, তারপর এখানে সার্কোলেমাটা অস্পষ্ট, এগুলো তোমার এতটা ইম্পর্টেন্ট না। অবস্থানগুলো ইম্পর্টেন্ট, কোনটা কই থাকে, হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি আমরা জানি হৃৎপিণ্ডে থাকবে। আর আমরা জানি হৃৎপিণ্ডে তোমার তিনটা ভাব, এই বাইরের দিকে এপিকার্ডিয়াম থাকে, মাঝখানে মায়োকার্ডিয়াম, ভিতর দিকে থাকে এন্ডোকার্ডিয়াম, তিনটা পার্ট। যেটা প্রশ্নে আসতে পারে, ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোন পেশিতে, তাহলে মনে রাখতে হবে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে হচ্ছে হৃৎপেশিতে। তারপর তারপর তোমার এখানে হৃৎপেশিতে কতগুলা মাইটোকন্ড্রিয়া থাকে, প্রায় 5,000, প্রায় 5,000 মাইটোকন্ড্রিয়া থাকে। তোমার এই কথাগুলো মেইনলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইন্টারক্যালেটেড মাইটোকন্ড্রিয়া, কতগুলা মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, প্রায় 5,000। ইন্টারক্যালেটেড ডিস্ক, হ্যাঁ তাহলে রৈখিক বা ঐচ্ছিক, মসৃণ বা অনৈচ্ছিক হৃৎপেশি, তিনটার পার্থক্য খুবই খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো করে পড়বা। হয় যে বলছিলাম দেখো, ইন্টারক্যালেটেড ডিস্ক কাট থাকে শুধুমাত্র হৃৎপেশির। ওকে, সার্কোলেমা, তারপর নিউক্লিয়াসের সংখ্যা, রৈখিক পেশিতে কয়েকশো, মসৃণে একটা, আর অহৃৎ পেশিতে একটা। নিউক্লিয়াসের অবস্থান কোন দিকে, রৈখিক পেশির ক্ষেত্রে তোমার পরিধির দিকে, বাইরের দিকে। মাকু আর তোমার আসতে পারে যে মসৃণ পেশিতে নিউক্লিয়াসের অবস্থান স্ফীত অংশে, আর হৃৎ পেশির ক্ষেত্রে কেন্দ্রে থাকে। তাহলে এই পাঠ্যটা খুব ভালো করে মনে রাখবা। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়নি, কথাটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, যে কোন কথাটি সত্য, বা পেশিতে টান পড়ে কিন্তু দিয়ে দিল, ধাক্কা দেয়, ধাক্কা দেয় না, ধাক্কা, হ্যাঁ দুইটাই করে, এরকম কোশ্চেন আসতে পারে। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, কথাটা মনে রাখতে হবে। অ্যান্টাগনিস্টিক পেশি কি, মানে যে পেশি তার বিপরীত কাজ করে, ধর একটা যদি বাঁকায় আর একটা প্রসারিত করে, এটাকে বলে অ্যান্টাগনিস্টিক। তাহলে আমাদের দিকে আমরা জানি কি, বাইসেপস আর ট্রাইসেপস। বাইসেপস আমাদের কোনকে বাঁকায় আর ট্রাইসেপস প্রসারিত করে, তাহলে বাইসেপস ট্রাইসেপস হলে পরস্পরের বিপরীত। অ্যান্টাগনিস্টিক মানে কি, অ্যান্টা মানে বিপরীত, মানে বিপরীত কাজ করে যেগুলা, সেগুলোকে আমরা যেমন এই যে ফ্লেক্সর, এক্সটেন্সর, এগুলো একে অপরের কিন্তু তোমার বিপরীত। বাইসেপস, ট্রাইসেপস এগুলো একে অপরের অ্যান্টাগনিস্টিক। তাহলে ফ্লেক্সর এক্সটেন্সরকে আমরা কি বলবো, অ্যান্টাগনিস্টিক। এই যে বললাম বাইসেপস ট্রাইসেপস। এ দেখো আমাদের হাতের, আমরা যে হাতের শক্তি দেখাই না, উপরে থাকে বাইসেপস, বাই হচ্ছে উপরে, ট্রাই হচ্ছে নিচে। তারপর আমরা জানি পেশিতে কয় ধরনের প্রোটিন থাকে, দুই ধরনের, একটা অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন থাকে। ওকে, মসৃণ পেশি, হৃৎপেশির পার্থক্যটা পড়বা, অলরেডি ওইখানে সবই ছিল, এ দেখলে বুঝবা। লিভার, প্রথম কোর্স হচ্ছে একটা লিভারের কয়টা অংশ, চারটা অংশ, কথা মনে রাখতে হবে। কি কি, লিভার, বাহু, পিভট, আর একটা প্রচেষ্টা, একটা ভার। তাই আসতে পারে নিচের লিভারের
প্রকারভেদ নিচের কোনটা বা কোন লিভারের অংশ নিচের কোনটা বা কোনটা নয়? চারটা অংশ, লিভার, বাহু, পিভট, আর একটা হচ্ছে প্রচেষ্টা বা ইফোর্ট, আর একটা হচ্ছে ভার। আবার আসতো লিভারের প্রকারভেদ, তিন ধরনের লিভার পাবো আমরা, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। আসতে পারে যে প্রথম শ্রেণীর লিভার উদাহরণ নিচের কোনটা বা কোনটা, কোনটা বা কোনটা নয় এবার কোশ্চেন দিতে পারে। মনে রাখবা কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, উদাহরণটা মনে রাখতে হবে। আর মানুষের ক্ষেত্রে কোনটা? মানুষের ক্ষেত্রে মানুষের যে আমাদের যে খুলি, মাথার খুলি এবং প্রথম কশেরুকা, যেটার নাম কি অ্যাটলাস, এটার মধ্যেকার যে জয়েন্টটা, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের সুবিধা কি? অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর লিভার উদাহরণ নিচের কোনটা? ঠেলা গাড়ি এসে দ্বিতীয় শ্রেণীর লিভার ঠেলতে ঠেলতে নিয়ে যাই। দ্বিতীয় শ্রেণীর লিভার কোথায় আমরা পাবো? পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে, পায়ের আঙ্গুলের ডগায় যদি দাঁড়ায় তাহলে সেটাকে আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর লিভার। ইয়া কি দ্বিতীয় লিভার সুবিধা কি? মনে রাখবা সামান্য প্রচেষ্টায় বেশি ওজন উপরে তোলা সহজ হয়। হ্যাঁ, সামান্য প্রচেষ্টা, এটাকে আমরা বলি দ্বিতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার, খেয়াল করে ছবিগুলো খেয়াল করে বুঝতে পারবা, তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে নখ কাটার যন্ত্র। নখ কাটার যন্ত্র, তিনটা অংশ, নখ কাটার যন্ত্র, তৃতীয় শ্রেণীর লিভার। তারপর মনে রাখবা তাহলে কাঁচি, কাঁচি একটাই পার্ট, একটা প্রথম শ্রেণীর লিভার। দেখো এই যে তৃতীয় শ্রেণীর লিভার আমাদের মানুষের কোনটা? যে একটা ভাঁজ করা বাহুকে, ভাঁজ করা বাহুতে কোন একটা ভর যদি বহন করো সেটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে এই ছবি দেখে মনে রাখবা কোনটা কোন শ্রেণীর লিভার। ওকে, তাহলে তৃতীয় শ্রেণীর লিভারের সুবিধা কি? দ্রুত গতির সঞ্চালন সুবিধা। তাহলে আসতে পারে আমরা দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাই কোন শ্রেণীর লিভার থেকে? তাহলে তৃতীয় শ্রেণীর লিভার থেকে। আমরা জানি কন্ডরা টেন্ডন, একটা কন্ডরা, কন্ডরা বা টেন্ডন, টেন্ডন কি করে? অস্থিকে পেশির সাথে যুক্ত করে। তারপর আসতে পারে তোমার এই যে হাঁটু সঞ্চালনে কোন কোন পেশি কাজ করে? এটা হ্যামস্ট্রিং পেশি। হ্যামস্ট্রিং একটা বলে বক্রীকরণ পেশি, যেটা হাঁটুকে বাঁকায়। মনে রাখবা হ্যামস্ট্রিং পেশি হচ্ছে হাঁটুকে বাঁকায়। হ্যামস্ট্রিং পেশি কোনগুলো? আমাদের যে পায়ের পিছন দিকে, যে আমাদের যে যে ফিমার বলি না, ফিমারের পিছন দিকে যেগুলো থাকে হ্যামস্ট্রিং পেশি বলে, বা বক্রীকরণ পেশি। হ্যামস্ট্রিং পেশি হচ্ছে তোমার তিনটা পেশি দিয়ে গঠিত। বাসস দিয়ে মনে রাখতে পারো, বাইসেপস, ফিমোরিস, সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডনাস। দেখো পিছন দিকে যে তোমার তিনটা থাকে হ্যামস্ট্রিং পেশি, তিনটা বাসস দিয়ে মনে রাখবা, বাংলাদেশ সংবাদ সংস্থা। বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, এভাবে একটু মনে রাখবা। তারপরে এখান থেকে আর কি মনে রাখবা, সেটা হচ্ছে কোয়াড্রিসেপস পেশি বা প্রসারণ পেশি। কোয়াড্রিসেপস বা প্রসারণ, তাহলে তোমার হ্যামস্ট্রিং হচ্ছে, তাহলে আসতে পারে নিচে কোনটা? বক্রীকরণ পেশি, হ্যামস্ট্রিং পেশি। বা তাহলে বক্রীকরণ পেশি কোনটা? তিনটা আছে এখানে হ্যামস্ট্রিং এর মধ্যে। হ্যাঁ, তারপর আরেকটা আছে তোমার, তোমার কি বলে, বক্রীকরণ পেশি বা হ্যামস্ট্রিং পেশি। হাঁটু সন্ধকে বাঁকায় কোনটা? আরেকটা বক্রীকরণ পেশি আছে, নাম কি? গ্যাস্ট্রোকনিমিয়াস। তাহলে গ্যাস্ট্রোকনিমিয়াসও কিন্তু একটা বক্রীকরণ পেশি। হ্যাঁ, তোমার যেটা হাঁটুকে বাঁকাবে। প্রসারণ পেশি কয়টা? চারটা। কোয়াড্রি, কোয়াড্রি মানে চার, চারটা অংশ। কোয়াড্রিসেপস পেশি বলা প্রসারণ পেশি। দেখবা কি কি আছে সবগুলা। ভেস্টাস, কথা ভেস্টাস মিডিয়ালিস, ভেস্টাস লেটারালিস, ভেস্টাস ইন্টারমিডিয়াস, একটা আছে শুধু রেক্টাস ফিমোরিস। তাহলে কোয়াড্রিসেপস, কোয়াড্রি মানে চার, চারটা পেশি নিয়ে। প্রসারণ, প্রসারণ পেশি কয়টা? চারটা। অস্থিভঙ্গ, অস্থিভঙ্গ বা হাড়ভাগের প্রকারভেদ মনে রাখতে। অস্থিভঙ্গের প্রকারভেদ কি কি? অনুপ্রস্থ, দেখো ছবি লিখে লম্বা লম্বা যদি ভাঙে। রৈখিক, তির্যক, তারপর তির্যক, সর্পিলাকার, আঁকা বাঁকা। গ্রিন স্টিক, গ্রিন স্টিক হচ্ছে তার ফাটল ধরার মতো অবস্থা। তারপর বহুখণ্ডিত, নামগুলো মনে রাখবা। অস্থিভঙ্গের প্রকারভেদ গুলোর নামগুলো জাস্ট মনে রাখতে হবে। সর্পিলাকার, হ্যাঁ, সর্পিলাকারটার নাম কি বলে? টরশন ফ্র্যাকচার বলে সর্পিলাকারকে। গ্রিন স্টিক ফ্র্যাকচার, হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে বেশি হয় গ্রিন স্টিক ফ্র্যাকচার। তারপর খেয়াল করো অস্থিভঙ্গের প্রকৃতির মধ্যে একটু খেয়াল করো।
প্রকৃতি অথবা ত্বক ও পেশিতে যে সম্পর্ক উন্মুক্ত, একটা আছে তোমার কি ওপেন ফ্র্যাকচার, একটা ক্লোজ ফ্র্যাকচার আছে। হ্যাঁ, ওপেন ফ্র্যাকচার যে ও হাড্ডিটা ভেঙে ভিতরে রয়ে গেলে এটাকে বলি বদ্ধ, আর হাড্ডি ভেঙে যদি বের হয়ে চলে আসে সেটাকে আমরা উন্মুক্ত ফ্র্যাকচার বলি। ওটা ডেঞ্জারাস, উন্মুক্তটা ডেঞ্জারাস। যে ত্বক ছিদ্র করে বাইরের দিকে চলে আসে হাড্ডি। সাধারণ বা বদ্ধ ধরনের হাড় ভাঙ্গা, সাধারণ হাড় ভাঙ্গার একটা নাকি বদ্ধ, যেটা তোমার হাড্ডি ভেঙে ভিতরে থাকে। সাধারণ একটা নাম কি বদ্ধ, যে অস্থি ভেঙে চামড়া বিদীর্ণ বের হয়ে চলে আসে না। তাহলে এটা তোমার একটু তুলনামূলক একটু তোমার মানে ডেঞ্জারাস কম আর কি। যৌগিক বা উন্মুক্ত ধরনের, যেখানেও তোমার হচ্ছে হাড়ের টুকরা, হ্যাঁ যৌগিক বা উন্মুক্ত ধরনের হচ্ছে যে তোমার হাড়ের টুকরা চামড়া ভেদ করে বেরিয়ে চলে, হাড় ভেঙে বেরিয়ে চলে আসে, এটাকে বলে উন্মুক্ত বা যৌগিক। হুম, যৌগিক হাড় ভাঙার ক্ষেত্রে এটা খুবই ডেঞ্জারাস, মানে অস্ত্রোপচার ছাড়া তোমার বিকল্প কোনো চিকিৎসা নাই, খুবই খুব ইম্পর্টেন্ট। আর এই যে যৌগিক হাড় ভাঙার প্রকারভেদ, যৌগিক হাড় ভাঙার লক্ষণ, প্রাথমিক চিকিৎসা, এগুলো জাস্ট রিডিং পড়বা। জটিল হচ্ছে, খেয়াল করো, জটিল বা চাপা। জটিল বা চাপা হচ্ছে বেশ কয়েকটি হাড় অস্থিসন্ধি টেন্ডন ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এখানেও তোমার যৌগিক হাড় ভাঙার মতো এখানেও তোমার কি হাড়ের টুকরা বেড়ে চলে আসবে, তার মানে জটিল বা চাপাটক এক ধরনের উন্মুক্ত। জটিল হাড় ভাঙার ক্ষেত্রে তোমার বহু টুকরা বিশিষ্ট হইতে পারে, কয়েক টুকরা হতে পারে হাড্ডি। হ্যাঁ, তাহলে জটিলের সাথে যৌগের পার্থক্য, যৌগিকের ক্ষেত্রে তোমার হাড্ডি গুলা দেখেছে ভেঙে টুকরে টুকরে বেড়ে চলে আসবে, আর জটিলের ক্ষেত্রে হাড়গুলা ভাঙবে, হয়তো ভেঙে হয়তো বাইরে চলে আসবে। হুম, মানে হয়তো ভিতরে থাকবে আর কি, এবং এই ক্ষেত্রে তোমার কয়েক চামড়া ভেদ করে বেরিয়েও থাকে, এরকম হইতে পারে। তাহলে বহু টুকরা আর একটা হচ্ছে কয়েক টুকরা, দুইটা ভাগ ভাগ করছে। মাল্টি ফ্র্যাগমেন্টেড কমিউনিটেড ফ্র্যাকচার। হ্যাঁ, তো এটাও তোমার ডেঞ্জারাস, বুঝতে পারছো, জটিলটাও ডেঞ্জারাস। অস্থিসন্ধি কয় ধরনের পাই? 3 ধরনের অস্থিসন্ধি, তার নামগুলো মনে রাখবা। কি কি পাই অস্থিসন্ধি? তন্তুময় বা অনর, তরুণাস্থিময়। নামগুলো একটু মনে রাখবা। তো তন্তুময় আমরা পাবো কই? করটিতে তন্তুময় পাবো। তরুণাস্থিময় কই পাবো? পিউবিক সিম্পাইসিসে। ওকে। তো লিগামেন্ট আমরা জানি অস্থি দুইটাকে সংযুক্ত রাখে, লিগামেন্ট থাকে দুইটা অস্থির মাঝখানে। হ্যাঁ, অস্থি দুইটাকে পেশির সাথে সংলগ্ন রাখে। তাহলে কাদের সন্ধি, তাহলে কি কি উদাহরণ তোমার মনে রাখতে হবে? যে কাদের সন্ধি, কনুই সন্ধি, হাঁটুর সন্ধি, ঘোড়ালি সন্ধি, আঙ্গুলের সন্ধি, এগুলো সব হচ্ছে অস্থি সন্ধি। হ্যাঁ, তারপর একটা আছে অস্থির স্থানচ্যুতি, যে তোমার মানে মানে জয়েন্টটা যে জায়গায় থাকা ওই জায়গা থেকে চলে আসা, এটা গেল স্থানচ্যুতি বলি। তাহলে কোথায় কোথায় মেইনলি হয়? কাঁধের মধ্যে স্থানচ্যুতি হয়, হাঁটুর মধ্যে হয়, কোমরের মধ্যে হয়। তাহলে কোথায় কোথায় স্থানচ্যুতি দেখা যায়, কথাটা ইম্পর্টেন্ট। তাহলে কনুই, কবজি, আঙ্গুল, নিম্ন চল, এই কথাগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর অস্থির স্থানচ্যুতি আবার 4 ধরনের, জন্মগত হতে পারে, আঘাতের কারণে হতে পারে, রোগের কারণে হতে পারে, বাতের কারণে হতে পারে। হ্যাঁ, মচকানোকে আমরা বলি ইংলিশে বলি স্প্রেইন বলি। মচকানোতে কি সমস্যায় মনে রাখবা? মচকানোর প্রবলেম হয় লিগামেন্টের মধ্যে, লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। লিগামেন্টের মধ্যে প্রবলেম হলে বলি মচকানো। মচকানোতে কোথায় প্রবলেম? লিগামেন্ট। লিগামেন্টের প্রবলেম হলে আমরা বলি কি? মচকানো। লিগামেন্টে টান লাগতে পারে, ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, এটা বলে আমরা মচকানো বলি। হ্যাঁ, মচকানো বা স্প্রেন বলি। মচকানো ঘটনা সবচেয়ে বেশি কোথায়? গোড়ালিতে। মনে রাখবা, মচকানো কোথায় সবচেয়ে বেশি? গোড়ালি, বিশেষ প্লেয়ারদের বেশি হয়। হুম, প্লেয়ারদের বেশি হয়। হাঁটুর মধ্যে কয়টা লিগামেন্ট? 4টা লিগামেন্ট। হাঁটুর সামনের দিকে লিগামেন্টের নাম কি বলে? এসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। হাঁটুর সামনের লিগামেন্টের নাম হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটা হচ্ছে তোমার ছেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিকর অবস্থা তৈরি হয়। তাহলে খেয়াল করো, এই লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, যেটা মচকানোতে যে ঘটনা হয়। তাহলে মচকানোর প্রথম লক্ষণ হচ্ছে কি? ব্যথা। মচকানোর প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা। মচকানোর আমরা প্রাথমিক চিকিৎসা কি করি? রাইস, রাইস মনে রাখবা। আর তে হচ্ছে রেস্ট, বিশ্রাম। আইতে আইস, বরফ। কম্প্রেশন, ক্ষত পরিষ্কার। আর এলিভেশন, উপরে তুলে রাখা। তাহলে তোমার যদি মচকা, কি করতে হবে? ওই মানে পাকে বিশ্রাম দিতে হবে, যেখানে হবে সেটা বিশ্রাম দিতে হবে, ওইখানে বরফ দিতে হবে, ক্ষতটাকে পরিষ্কার করতে হবে, কম্প্রেশন বলে। আর পাটাকে একটু উঁচু করে রাখতে হবে। এটাকে বলি তোমার, এটা তোমার কিসের চিকিৎসা? মচকানো চিকিৎসা বা স্প্রেনের। তাহলে এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দভিত্তিক সারসংখ্যা, এখন আমি যা যা বললাম খুবই খুব ইম্পর্টেন্ট, 7 স্টার, এগুলো এখানে পাবা।
উপাঙ্গিক অঙ্ক কয়টা? 126টা। অক্ষীয় 80টা। হ্যাঁ, এভাবে কোনটাতে কয়টা। হ্যাঁ, তাহলে ভাইয়া এতক্ষণ তোমাদের যা যা বললাম, তাহলে এখানে তোমার এই অধ্যায়ের মধ্যে তোমার মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে কোন অস্থি কয়টা, কোন অস্থি অবস্থান কোথায়, সংখ্যাগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা আমরা 206টা অস্থি কোনটা কোথায়, কোনটা বড় কোনটা ছোট, যেভাবে বললাম কোশ্চেনগুলো ঠিক এইভাবে হয়। তুমি কোশ্চেন ব্যাংক দেখলে মিলে নিতে পারবা। যে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, ভালোভাবে পরীক্ষা দিও।